হঠাৎ করে দেখলেন তার স্কিনে কিছু দাগ বেরালো, স্কিনে কিছু কালো ছোপ ছোপ দাগের আবির্ভাব হলো, বা তার প্রচণ্ড চুল পড়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, বা তার কোথাও একটা স্পেসিফিক যন্ত্রণা শুরু হয়েছে শরীর। এবার আমি ওষুধ দিলাম, আমি হয়তো ক্লিনিক্যালি প্যালপেট করে দেখলাম হ্যাঁ উনি সুস্থ হয়েছেন, কিন্তু তার মস্তিষ্কের সন্তুষ্টি কোথায়? তাকে আমাকে একটা ফার্দার ইউএসজি করে তো দেখাতে হবে যে হ্যাঁ আপনার সত্যি লিভারটা আপনার আগের থেকে নর্মাল হচ্ছে। কেউ কোনো নেশাদ্রব্য করেন, সেটা হয়তো নিচ্ছেন, তারপরে দেখা যাচ্ছে তার একটা আর্জ ডেভেলপ করছে যে এবার বোধহয় বাথরুমে যেতে হবে, এবং সেখানে গিয়েও কমপ্লেন হচ্ছে যে না পুরোটা পরিষ্কারভাবে আমার ক্লিয়ার হলো না পেটটা। কিন্তু মধ্যবয়স্ক মানুষ যারা পরিশ্রমের মধ্যে রয়েছেন তাদের কিন্তু দৈনিক 7 থেকে 8 আপনি দেখুন এই সামান্যটুকু সিচুয়েশনে আপনার মনে হবে বাড়ির বাইরে বেরোতে পারবো না, কমে আছে, তাহলে সেটাকে পুরোটা ক্লিয়ার করে দিয়ে, চ্যানেলটাকে ক্লিয়ার করে দিয়ে তারপরে ওষুধটা দিলে সেটার বেটার এফিকেসি পাওয়া যাবে। এই দুটো উদ্দেশ্যে মূলত পঞ্চকর্ম করা হয়। লো ডেন্সিটি লাইপোপ্রোটিন অনেক বেশি আছে, সেগুলোকেও কিন্তু ম্যানেজ করতে ভীষণভাবে সহায়তা করে। এটা বন্ধ করবার জন্য তিনি কোনো ওষুধ খাবেন না, ভয় পাবেন না, কেননা এটা একটা মেডিকেল প্রসিডিওরের মধ্যে পড়ে। তিনি শুধু জল নিতে থাকবেন, ওরালি জল খেতে থাকবেন, কোনো ওআরএস নয়, কোনো এক্সট্রা সল্ট নয়, কোনো খাওয়ার নয় যে এতটা জল বেরিয়ে যাচ্ছে তো স্যালাইন নিয়ে নিন, কেউ অ্যান্টিবায়োটিক খেয়ে নিল, এরকম ভাবার কোনো ব্যাপার নেই। এটা একটা প্রসিডিওর আপনার শরীরে জমে থাকা টক্সিনটাকে বার করার জন্য। নমস্কার, স্বাগত সকলকে আমাদের আজকের পডকাস্টে। আমি টুম্পা, আর আজকে আমাদের পডকাস্ট হচ্ছে আয়ুর্বেদ হেলথ অ্যাওয়ারনেস টক শো। এখানে আমরা আমাদের শরীর, মন এবং শরীর ও মনের ভারসাম্য নিয়ে আমরা আলোচনা করব। প্রাকৃতিক উপায়ে আয়ুর্বেদের মাধ্যমে কি করে আমরা এই রোগের উপশম বা নিরাময় পেতে পারি সেই ব্যাপারে কথা বলবো। আর সেই ব্যাপারে আমাদের সাহায্য করার জন্য, আমাদের সঙ্গে কথা বলার জন্য আজকে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডক্টর শুভম মাইতি। ডক্টর শুভম মাইতি, আপনাকে স্বাগত জানাই আমাদের শোতে। ধন্যবাদ। তো ডক্টর মাইতি, অ্যাকচুয়ালি আজকে অনেক রকমেরই ডিসিজ হয়, কিন্তু আজকে আমরা যেটা সবাই অ্যাকচুয়ালি বর্তমান সময় যেটা নিয়ে সবাই বিশেষ ভুগছেন সেটা হচ্ছে লিভারের ডিসিজ। মানে লিভারটা নিয়ে সবাই ভীষণ আজকাল জাঙ্ক ফুড বা আমাদের লাইফস্টাইল, রাত জাগা, স্ট্রেস, হরমোনাল ডিসব্যালেন্স সবকিছু মিলিয়ে খুব প্রবলেমেটিক সময় আমরা আছি। তার মধ্যে লিভারটা আমাদের সবচেয়ে বেশি প্রবলেম করছে। হ্যাঁ, এটা আমরা আমাদের ডে টু ডে প্র্যাকটিস লাইফেও দেখতে পাচ্ছি যে ইদানিং প্রচুর মানুষ আসছেন যাদের শুধু লিভার বলে নয়, লিভার এবং পুরো অ্যাবডোমেন সংক্রান্ত নানা রকম কমপ্লেন নিয়ে, এবং এই সমস্যাটার প্রাদুর্ভাব কিন্তু বাড়ছে দিনে দিনে। তো এটা একটা সচেতনতার অবশ্যই প্রয়োজন রয়েছে এটা সম্পর্কে। তো স্যার, এটা আপনার কি মনে হয়, এটা কি লাইফস্টাইল চেঞ্জেই শুধু হবে, না আমাদের আরো কিছু মানে আয়ুর্বেদ মানে তো প্রাকৃতিক ওয়ে, ন্যাচারাল ওয়েতে সবকিছুই সারবে, তার সঙ্গে কি আমাদের নিয়মানুবর্তিতা বা কিছু এইগুলো প্রয়োজন আছে জীবনে? হ্যাঁ, দেখুন আপনার প্রশ্নটার মধ্যেই এর উত্তর লুকিয়ে রয়েছে যে আয়ুর্বেদ চিকিৎসা একটি প্রাকৃতিক চিকিৎসা, এবং তার আগে যে কথাটা বলার প্রয়োজন সেটা হচ্ছে যে আয়ুর্বেদের ঔষধিগুলো যেমন শুধু প্রকৃতি থেকে নেওয়া হয়েছে এটাই শুধু নয়, আয়ুর্বেদ যে জীবনশৈলীর কথা বলে, আয়ুর্বেদ যেভাবে আমাদেরকে বাঁচতে শেখায়, যেভাবে আমাদের চলাফেরা করবার অ্যাডভাইস দেয়, সেই পুরো পদ্ধতিটাই কিন্তু প্রকৃতির কোলে একদম। তো আমরা যত প্রকৃতি থেকে সরিয়ে নিচ্ছি, অর্থাৎ শুধু প্রকৃতি মানে এই চারিপাশের গাছপালা, নদীনালা ইত্যাদি নয়, আমাদের যে দৈনিক আমাদের যে জীবনযাপন, তার মধ্যে যতটা প্রকৃতির টাচ ছিল, সকালবেলা ঘুম থেকে ওঠা, নির্দিষ্ট সময় খাবার গ্রহণ করা, পর্যাপ্ত পানীয় জল নেওয়া, একটি নির্দিষ্ট সময় ঘুমাতে যাওয়া, পর্যাপ্ত কাজ এবং বিশ্রাম, এই পুরো জিনিসটার সঙ্গে প্রকৃতির অ্যাটাচমেন্ট ছিল। সেই জিনিসটা যত বেশি ভারসাম্য হারাচ্ছে, যত একটা ডে টু ডে অ্যাক্টিভিটিতে সেই প্রকৃতির তৈরি করে দেওয়া বা প্রাকৃতিক স্বাভাবিক নিয়মগুলো থেকে যত দূরে যাচ্ছি, তত কিন্তু বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। সেটা তো 100বার। তো স্যার, আমার কিছু প্রশ্ন ছিল আপনার কাছে, আমি রিকোয়েস্ট করবো আপনি দর্শক বন্ধুদের জন্য একটু সেগুলো উত্তরগুলো দেবেন। ডেফিনেটলি, আপনি বলুন। তো স্যার, লিভারকে কেন আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হিসেবে ধরা হয়, এবং সেটাই সবচেয়ে বেশি অবহেলিত অঙ্গ হিসেবেই ধরা হয়? মানে আমরা কিন্তু লিভার বলছি, শুনতে লাগছে, কিন্তু সেভাবে গুরুত্ব পাচ্ছে না ব্যাপারটা, অথচ আমাদের বলছে যে বিশেষ একটা জরুরি অঙ্গ। তো এই কন্ট্রাডিকশন ব্যাপারটাই ঠিক বোঝা যাচ্ছে না। দেখুন, বেশিরভাগ ক্ষেত্রে অবহেলার ব্যাপারটা কীরকম হয়, ধরুন মানুষের অ্যাওয়ারনেস হচ্ছে মানুষ যেটা ডিরেক্টলি দেখতে পায় সেটার ব্যাপারে মানুষ ভীষণ অ্যাওয়্যার। ধরুন একজন মানুষ, তিনি হঠাৎ করে দেখলেন তার স্কিনে কিছু দাগ বেরালো, স্কিনে কিছু কালো ছোপ ছোপ
দাগের আবির্ভাব হলো, বা তার প্রচণ্ড চুল পড়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, বা তার কোথাও একটা স্পেসিফিক যন্ত্রণা শুরু হয়েছে শরীরের কোনো একটা অঙ্গে, তখন মানুষ সেটাকে ডিরেক্টলি দেখতে পান যে আমার তো এটা হচ্ছে। মানুষ সেটাকে ডিরেক্টলি ফিল করতে পারেন। অ্যাকচুয়ালি রাদার কি হয়, ইন্টারনাল আমাদের যে অর্গানগুলো রয়েছে, লিভার বলুন, কিডনি বলুন ইত্যাদি, এর উপরে যদি কোনো খারাপ প্রভাব পড়ে, তার জন্য যা চেঞ্জগুলো আসে সেটা তো মানুষ সরাসরি খালি চোখে দেখতে পাচ্ছেন না যে আমার লিভারটার কীরকম পরিবর্তন হয়ে গেল। আস্তে আস্তে কিছু সিমটম ডেভেলপ করতে থাকে বডিতে, এবং করতে করতে যখন আলটিমেট তারা ডাক্তারের শরণাপন্ন হন, ডাক্তারবাবু তাদের পরীক্ষা করে দেখেন, দেখে বলেন যে আপনার এই সমস্যা হয়েছে, সেই সময়টা কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। আচ্ছা তো সেই কারণে বলা হয় যে এটাই একটি অবহেলিত জায়গা, মানে যে জায়গাটা নিয়ে আমাদের খুব সাবধান হওয়া উচিত ছিল, সেই জায়গাটা আমরা ভীষণভাবে অবহেলা করি। আর প্রয়োজনীয়তার কথা তো সবার আগে বলা উচিত। আপনি জানবেন যে আপনার শরীরের যাবতীয় যা কিছু পুষ্টি বলুন, সন্তুষ্টি বলুন, অর্থাৎ আপনি যেগুলো খাচ্ছেন সেই সমস্ত খাবারের যে এসেন্সিয়াল নিউট্রিয়েন্টস, সেই পুরোটা আপনার বডিতে তখনই শোষিত হবে, তখনই সেটা শরীরে গিয়ে কাজ করতে পারবে যখন প্রপারলি খাবারটার ডাইজেশন এবং মেটাবলিজমটা হবে। এই ডাইজেশন এবং মেটাবলিজমের একদম প্রধান অঙ্গ বলে যদি কিছু হয়ে থাকে তাহলে সেটা কিন্তু লিভার। তাই আমাদেরকে এটুকু বুঝে নিতে হবে যে আমরা যে ধরনের খাবার খাই, এমনকি ওষুধ পর্যন্ত যেগুলো খাচ্ছি ওরালি, সেগুলো যদি প্রপারলি ডাইজেস্টেড না হয়, মেটাবলাইজড না হয়, ঠিক করে আমাদের সার্কুলেশনে তার প্রত্যেকটা পার্টিকেল না যায়, তাহলে কোনো কিছুরই কোনো লাভ নেই। স্যার, আপনার কথার মাঝখানে একটা জিজ্ঞাসা করার আমার উৎসুক ছিল যে আপনি বলছেন মেডিসিন, মানে মেডিসিনটাও কি ডাইজেশনের মধ্যে পড়ে স্যার? মানে লিভার এর সঙ্গে রিলেটেড? ডেফিনেটলি আমরা যে ফর্মে ধরুন ওষুধটা খাচ্ছি, হুবহু ওই ফর্মে তো কাজ করে না। বডিতে গিয়ে প্রথমে ওষুধটা ডিসইন্টিগ্রেটেড হয়, ওষুধটা ভেঙে যায় ছোট ছোট পার্টিকেলে, তারপরে একটা অ্যাবজর্বেবল ফর্মে যায়, মানে যে ফর্মে গেলে ওষুধটা খুব ভালো শোষিত হতে পারবে এবং তার টার্গেট অর্গানে, মানে ওষুধটা ঠিক যে জায়গায় গিয়ে কাজ করার প্রয়োজন সেখানে পৌঁছাতে পারবে। তো এই প্রসেসটাও কিন্তু টাইপ অফ মেটাবলিজম, এটাও এক ধরনের ডাইজেশন। তো যদি কারোর লিভার শক্তিশালী না থাকে, লিভার দুর্বল থাকে, লিভারের কার্যক্রম যদি ঠিকঠাক না থাকে, তাহলে ঔষধ খেয়েও সবসময় দেখা যায় যে খুব ভালো ফল পাওয়া যাচ্ছে না। আচ্ছা আচ্ছা ডাক্তার, আমি নেক্সট কোয়েশ্চেনে আসছি। আমার সেটা হচ্ছে আজকের লাইফস্টাইলে আপনার কি মনে হয়, মানে আমাদের কোন ভুল অভ্যাস আমাদের লিভারকে একদম মানে যে ক্ষতিগ্রস্ত করছে? এটা কোন অভ্যাসটা, কোন ভুলটা আমরা বেশি করে করছি যেটার জন্য আমাদের লিভারটা এতটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা একদম মানে খুব বেশি করে আর কি এফেক্টেড হয়ে যাচ্ছে? এটা আমার মনে হয় এটা আমি দর্শক বন্ধুদেরকে এক এক করে বলবো যে একটা নয়, বেশ কিছু পয়েন্ট রয়েছে। এটা দর্শক বন্ধুদের জানা উচিত যে সর্বপ্রথম হচ্ছে ঘুমানোর একটা প্রপার রুটিন প্রয়োজন। আমরা কিন্তু এই জিনিসটাকে ভীষণ নেগলেক্ট করি। আমরা সবাই ভাবি যে হ্যাঁ, সারাদিনের কাজ টাজ করাটাই ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু একটা কথা জানবেন, যদি প্রপার রেস্ট এবং যদি প্রপার স্লিপ যদি না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি সার্ভাইভ করতে পারবেন না দীর্ঘদিন। একটি মানুষের একটি যথার্থ সময় বিছানায় যাওয়া উচিত, সেটা রাত্রি 10টা থেকে 11টার মধ্যে, এর বেশি কখনোই নয়। এর আগে হলেও কোনো ক্ষতি নেই, কিন্তু এর বেশি কখনোই নয়। এবং মোটামুটি একজন মধ্যবয়স্ক মানুষ যিনি স্বাভাবিক পরিশ্রম করেন, তার 7 থেকে 8 ঘন্টা দৈনিক ঘুমের কিন্তু প্রয়োজন রয়েছে। নেহাত বয়সকালে আরেকটু ঘুমটা কম হলেও শরীর পুষিয়ে নিতে পারে, কিন্তু মধ্যবয়স্ক মানুষ যারা পরিশ্রমের মধ্যে রয়েছেন, তাদের কিন্তু দৈনিক 7 থেকে 8 ঘন্টা ঘুমের অবশ্যই প্রয়োজন রয়েছে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে পর্যাপ্ত জল পান। আমরা খাদ্যাভ্যাসের কথা যখন বলি তখন অনেকে বলে থাকি বেশি করে জল খাবেন। আমি বলছি না খুব বেশি খাওয়ারও প্রয়োজন রয়েছে, কিন্তু একজন মানুষ যিনি সারাদিন কাজকর্ম করছেন, এক্সস্টেড হচ্ছেন, তার ঘাম হচ্ছে, বডি থেকে টক্সিক মেটেরিয়ালগুলো ইউরিনের মাধ্যমে, ঘামের মাধ্যমে বেরাচ্ছে, তার মোটামুটি 3.5 থেকে 4 লিটার জল পান করা উচিত, এবং সেটাও একসাথে নয়। বডির একটা অদ্ভুত নিয়ম হচ্ছে, আপনি ধরুন একসাথে যদি 500 ml 700 ml জল একসঙ্গে ঢকঢক করে খেয়ে নিলেন, অনেকক্ষণ পরে বডি দেখতে পায় যে সাডেন অনেকটা জল বডিতে ঢুকে গেল। তো সেটাকে বার করে দেওয়ার চেষ্টা করবে, তার ঠিক 10-15 মিনিটের মধ্যেই একটা ইউরিনেশনের টেন্ডেন্সি হবে, আপনি ইউরিনেট করে দেবেন, জলটা বেরিয়ে যাবে। সেই জন্য জল খুব অল্প অল্প পরিমাণ করেই সারাদিন ধরে যদি খাওয়া যায়, এবং সেটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষ 3.5 থেকে 4 লিটার জল যদি পান করেন, সেটার ভীষণ প্রয়োজন রয়েছে। 3 নম্বর হলো খাদ্যাভ্যাস।
খাবার দাবারগুলো আমাদেরকে এমনভাবে সিলেক্ট করতে হবে যেটা ওই প্রথম আপনার কথার সূত্র ধরেই যে প্রাকৃতিক, ন্যাচারালি তৈরি করা খাবার দাবার। এক্ষেত্রে ইদানিং একটি শব্দ আমরা বলি যে ফাস্ট ফুড অ্যাভয়েড করতে হবে। ডাক্তারবাবুরা বলে থাকেন যে ফাস্ট ফুড অ্যাভয়েড করে থাকেন। ফাস্ট ফুড কি, মানে ফাস্ট ফুড কেন বলা হচ্ছে, কোনটা ফাস্ট ফুড আর কোনটা ফাস্ট ফুড নয়, অ্যাজ এ হোল আপনার পাশে তো প্রচুর অনেক রকম খাবার আছে। ইদানিং বেশ কিছু খাবার আছে যেগুলোর নামও আমরা জানি না, মানে হয়তো রেস্টুরেন্টে গেলে প্রথমবার দেখতে পাই একটা অদ্ভুত নাম, সেটা একটা কোনো রকম একটা প্রিপারেশন। তো আমাদেরকে দেখতে হবে যে খাবারগুলোর অর্ধেকটা আগে তৈরি করে রাখা হচ্ছে এবং বাকি অর্ধেকটা চটজলদি রান্না করে দেওয়া হচ্ছে, তাই ফাস্ট ফুডটা প্রিপেয়ার্ড হচ্ছে। ধরুন আপনি যদি নুডলসের কথা বলেন, নুডলসটা আগে তৈরি হয়ে থাকে, ময়দা থেকে আগে তৈরি হয়ে থাকে, না বয়েলের কথা বলছি না, আমি বলছি এমনি কাঁচা নুডলসটা যে শেপে থাকে, পাকানো শেপে থাকে, এটা ময়দা থেকে ওই নুডলস ওই ফর্মে অর্ধেকটা তৈরি করা অবস্থাতেই সেটা প্যাকেটজাত অবস্থায় আমাদের কাছে আসছে। আমরা ওটাকে কি করছি, সিদ্ধ করছি, ওর সঙ্গে একটু ডিম দিচ্ছি, সবজি দিচ্ছি বা তেল দিয়ে ভেজে ওটাকে রেডি করে দিচ্ছি, এই জন্য ওটা ফাস্ট ফুড। এই ধরনের যত খাবার, আপনি ধরুন বাড়িতে রুটি খাচ্ছেন, রুটিটা কিন্তু ওই রুটির মতন বেলে একটা সিল্ড প্যাকে আপনার কাছে নেই যে আপনি শুধু ওটাকে খুলে সেঁকে খেয়ে নিচ্ছেন, সেটা না। রুটিটা আপনার কাছে আটা ফর্মেই আসছে, আপনি আটা মাখছেন, তাকে একটা শেপে বেলছেন, গোল চৌকো তিনকোনা যাই হোক, তারপরে সেটাকে বানাচ্ছেন, এটা ফাস্ট ফুড নয়। কিন্তু যদি এরকম সত্যিই কোনো ধরুন যেভাবে সমস্ত এই ডেলিভারি সংস্থাগুলো বাড়ছে, হয়তো এরকম এসে গেল যে মানুষের শর্ট টাইমে হেল্প করবার জন্য রুটি তৈরি অবস্থায় পাওয়া যাবে, শুধু খুলে গরম করে খেতে হবে, তাহলে কিন্তু ওটা ফাস্ট ফুড। রুটি মানেই ওটা একটা খুব ভালো খাবার, আমি যে কোনো ফর্মেই কিনছি খাচ্ছি, সেটা না। যে ধরনের খাবার সেমি প্রিপেয়ার্ড অবস্থায় থাকে, আমরা তারপরে সামান্য কিছু পরিশ্রম বা কসরত করে সেটাকে একটু প্যালেটেবল ফর্মে, মানে খাওয়ার উপযুক্ত ফর্মে নিয়ে আসছি, সেই সমস্ত খাবারগুলো কিন্তু ফাস্ট ফুড। এবং ফাস্ট ফুড এক কথায় বর্জনীয়। তো স্যার এইগুলোর সঙ্গে তো হাইজিনও একটা ব্যাপার আছে, যে যে খাবারগুলো ফাস্ট ফুডগুলো আমরা খাচ্ছি, বা রাস্তায় রুটি পরোটাও কিন্তু কিনতে পাওয়া যায়, রুটি পরোটাও কিন্তু কিনতে পাওয়া যায়, তো সেগুলোর মধ্যেও তো হাইজিন মেনটেন কিভাবে হচ্ছে আমরা তো বুঝতে পারছি না কিছুই। তো রুটি, তার মানে আপনি বলতে চাইছেন রুটি পরোটা যেটা আমরা খাবো সেটা বাড়িতে বানিয়ে খাওয়া বেটার, রাস্তা থেকে না কিনে এনে? হ্যাঁ, এটা তো ডেফিনেটলি, এই কথাটা তো যদিও এটা একটু অন্য আঙ্গিকে চলে যাচ্ছে। দেখুন, পরিচ্ছন্নতার ব্যাপারটা, আপনি যদি জলও খান সেটা আপনাকে পরিচ্ছন্নভাবে খেতে হবে। আপনি রাস্তার ধারে একদিন একটা খাবার খেলেন, সেটা তো ক্ষতিকারক, হয়তো একটা আননোন দোকান থেকে, যে দোকানটা হাইজিন ঠিকঠাক প্রপারলি মেনটেন হচ্ছে কিনা আমার বা আপনার জানা নেই, সেই দোকানের একটা খাবার খাওয়ার থেকেও একটা রাস্তার ধারে কোনো একটা কল থেকে, যে কোনো জায়গা থেকে একটু জল খেয়ে নেওয়াটা আরও বেশি বিপজ্জনক। কেননা খাবারটা তবু ধরুন একটি গরম তাওয়ায় ভাজা হচ্ছে বা কোথাও একটা ফুটানো হচ্ছে, সেইখান থেকে নামিয়ে আনা হচ্ছে, একটা গরম টেম্পারেচারের ব্যাপার থাকছে, তাতে কিছু জীবাণু নষ্ট হয়ে যায়। কিন্তু জলটা যখন আমরা নিচ্ছি, সেটা তো আমরা নর্মালি খাচ্ছি, সেটা তো আর ফুটিয়ে খাচ্ছি না, রাস্তার ধারে যে জলগুলো খাচ্ছি। ইভেন এখন প্যাকড ওয়াটার যেগুলো বিক্রি হচ্ছে জলের নামে, সেগুলোতেও কি আছে, কিভাবে তার পিউরিফিকেশন হয়, তাতে কি কেমিক্যাল দেওয়া হয়, এটা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। সেই কারণে জলের ক্ষেত্রে রিকোয়েস্ট করবো, আপনারা যখন বাইরে থেকে, যারা দীর্ঘ সময় বাইরে থাকছেন, অতটা জল ক্যারি করা সম্ভব নয় সারাদিনের জন্য, বাইরে থেকে জল কিনে খাচ্ছেন, একটু ট্রাস্টেড সোর্স থেকে খান, ভালো যে প্যাকড ওয়াটারগুলো সেগুলো খান, অথবা আপনার কোনো পরিচিত জায়গা থেকে, কোনো পরিচিত কারোর বাড়ি থেকে, দোকান থেকে, যে কোনো জায়গা থেকে জলটা খান। আননোন জায়গায় হাইজিনটাকে কিন্তু সবার প্রথম প্রাধান্য দিতে হবে, এবং ওই যেটা বললাম যে ফাস্ট ফুডকে সর্বান্তকরণে অ্যাভয়েড করতে হবে। মানে আপনি বলছেন পুরো ছেড়ে দিতে, তো স্যার টেস্টেরও ব্যাপার আছে একটা, যে আমি রোজ বাড়িতে রুটি পরোটা খাচ্ছি, ভাত খাচ্ছি, মাছ খাচ্ছি, মানে টেস্টেরও ব্যাপার আছে, আমার চেঞ্জ করতেই হতে পারে। বা যারা আইটিতে যারা চাকরি করে, নাইট শিফট করে, তাদের কিন্তু অনেক ক্ষেত্রেই এমন হয় যে তাদের 9টার সময় তাদেরকে ডিনার টাইম দেওয়া হয়, তারা করে নিল, তারপরে কিন্তু মাঝরাতে অনেকেই আছে যারা ফুড ডেলিভারি থেকে অর্ডার করে খাচ্ছে, তো সেক্ষেত্রে স্যার তখন তো কোনো উপায় নেই। মানে দেখুন, সবাই যদি সব কিছু ছেড়ে দেয় তাহলে আর আমার চলবে কি করে, কেউ অসুস্থ হবেন না। হ্যাঁ, এটা কখনোই কাম্য নয়, আমি বলছি না সবাই অসুস্থ হন, কিন্তু আবার টোটাল ছেড়ে দিয়ে আপনি একদম বৈরাগ্য নিয়ে নিলে আপনি কোনো খাবারের টেস্টই পেলেন না, সেটাও একটা ঠিক। আর যে নাইট শিফটের কাজের কথা বলছেন, হ্যাঁ, আমরাও যখন ছাত্র জীবনে ইন্টার্নশিপ করেছি, বা ভবিষ্যতে আমরা যখন নাইট শিফটগুলোতে আমাদের এখনও ডিউটি চলে, যখন খুব কাজের প্রেশার থাকে, আমরাও খাওয়াটা নিয়ে খাই, আমরাও অনলাইন যে ডেলিভারি অ্যাপগুলো আছে সেখান থেকে ওই তথাকথিত ফাস্ট ফুড আনিয়েই খাই। কিন্তু আমার মতে যে সচেতনতাটা এই কারণেই বৃদ্ধি করা উচিত, যাতে ব্যাপারটা লাগাম ছাড়া না হয়ে যায়।
খেলেন, আপনি এক আধ বলতে দিন চাইছেন খেলেন, এক আধ দিন খুব এক আধ কম, দিন খেলেন, একদম উপায় নেই তখন একদম খাও। উপায় নেই তখন খেলাম, বা 15 দিন খেয়ে খেয়ে ওই আমাদের চলতি ভাষায় যেটাকে বলা হয় না যে আমার খেয়ে খেয়ে মুখের স্বাদ হুম, নষ্ট হয়ে হুম, গেছে, হুম, হুম। একদিন একটু ভালো মন্দ বাইরে গিয়ে খেয়ে আসলাম, সেটা রেস্টুরেন্টে হোক বা খাবার আনিয়ে হোক, আচ্ছা। সেগুলো টুকটাক চললো। কিন্তু আমার মেন মিল মানে আমার প্রধান খাবার হবে কিন্তু বাড়ির তৈরি ঘরোয়া সহজপাচ্য খাবার। তো যে লিভার যখন আস্তে আস্তে আমাদের খারাপ হতে শুরু করে তার তো কিছু উপসর্গ নিশ্চয়ই থাকে, যেগুলোকে হয়তো আমরা অ্যাভয়েড করে যাই। মানে অ্যাভয়েডই বা কেন করি সেটাও বুঝতে পারি না, বা কিছু একটা উপসর্গ যেগুলো আপনি একটু দর্শক বন্ধুদেরকে বললে ভালো হয়, কারণ সবাই তো আমরা জানি না উপসর্গগুলো কি। প্রাথমিক অবস্থায় যখন আপনার লিভার আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হতে শুরু করে, হুম। লিভারের যে সেলগুলোর ইকোজেনিসিটি একটু একটু নষ্ট হয়, লিভারটা একটু ফ্যাটি হয়, একটু এনলার্জ হতে শুরু করে, তখন যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে যে প্রাথমিক কিছু হজমের সমস্যা দেখা দেবে আপনার। আচ্ছা। খাবার ঠিকঠাক হজম হতে চাইছে না, পেটটা ভার হয়ে থাকা, বা যাদের কিছু কিছু মানুষের এরকম লক্ষ্য করেছি যে খুব ফ্রিকোয়েন্টলি হাইপার অ্যাসিডিটি হচ্ছে, মানে আজকে সকালবেলা প্রচণ্ড অ্যাসিডিটি হলো, বমি টমি হলো, তারপরে দুদিন হয়তো উনি একটু সাবধানে খেলেন ঠেলেন, আবার 3 নম্বর দিন আবার ওনার হঠাৎ করে অ্যাসিডিটি হলো, মাথা টাথা ঘুরিয়ে বমি টমি হলো, আচ্ছা। এই সমস্যাগুলো হয়। কিছু মানুষের আহ, এগুলো সব প্রাইমারি প্রবলেম। কিছু মানুষের প্রবলেম থাকে যে আমার ঠিক স্টুলটা প্রপারলি ক্লিয়ার হচ্ছে না, হুম। সকালবেলায় যাচ্ছি মলত্যাগের আর্জটা ঠিকঠাকভাবে আসছেই না, ঘুম থেকে ওঠার পরে তবু আগে আমার আগে আমার চোখ মানে একদম খুললেই, ঘুম থেকে চোখ খুললেই আমাকে বাথরুমে যেতে হতো। এখন আমি উঠছি, সকালে জল খাই, চা খাই, এইসব করছি, তারপরে কেউ কোনো নেশাদ্রব্য করেন সেটা হয়তো নিচ্ছেন, তারপরে দেখা যাচ্ছে তার একটা আর্জ ডেভেলপ করছে যে এবার বোধহয় বাথরুমে যেতে হবে, এবং সেখানে গিয়েও কমপ্লেন হচ্ছে যে না, পুরোটা পরিষ্কারভাবে আমার ক্লিয়ার হলো না পেটটা। খিদে হ্যাঁ। কমে যাওয়া ইত্যাদি সমস্যাগুলো হচ্ছে প্রাইমারি সমস্যা। আচ্ছা। সেকেন্ডারি কিছু আসে, স্কিন রিলেটেড কিছু ইস্যু এসে থাকে, অনেকের গোটা গায়ে একটা ইচিং সেনসেশন ফিল হয়, কোথাও লাল লাল অ্যালার্জিক র্যাশের মতন বেরোয়, এটা একটু কমপ্লিকেটেড অবস্থায় আসে। একদম প্রাথমিক অবস্থায় খাবারের প্রতি অনীহা, খিদে কমে যাওয়া, হজমের যে তার আগের যেরকম সিস্টেমে সুন্দর হজম টজম হয়ে যেত সেই হ্যাঁ। ধারাবাহিকতাটা নষ্ট হওয়া, স্টুলের আর্জ ঠিকঠাক না আসা, কনস্টিপেশন হওয়া, কারোর একটু লুজ স্টুল হওয়া, একটু সেমি সলিড স্টুল হওয়া ইত্যাদি, ঘুরিয়ে ফিরিয়ে ইত্যাদি লক্ষণগুলোর ব্যাপারে কিন্তু সচেতন মানে হওয়াটা এটা উচিত। লাগাতার হতে থাকবে এমন এটা না? হতে থাকবে, এরকম নয় আচ্ছা। ধরুন একদিন একজন একটু বাইরে খুব উল্টোপাল্টা খেয়ে নিলেন, পরের দিন তার ডায়রিয়া হলে এটা একটা হেলদি পার্সনেরও হতে পারে, আচ্ছা। খাওয়া দাওয়ার খুব গন্ডগোলের কারণে। কিন্তু যদি কেউ ফলো করেন যে স্বাভাবিক খাবার খাওয়ার পরে, বাড়িতে হয়তো মাছের ঝোল ভাত খাচ্ছেন কিংবা সবজি ভাত খাচ্ছেন, হুম। তারপরের দিন দেখা যাচ্ছে তার হজম হচ্ছে না, বা দুপুরবেলায় মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছেন, সন্ধ্যাবেলা 7:30টার সময় চা খেয়ে দেখলেন ঢেকুর উঠলো, সেই মাছের গন্ধটা আসছে তখন ঢেকুরে, আচ্ছা। এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু তাকে, এটা যদি ক্রনিক মানে ধারাবাহিকভাবে চলতে থাকে বেশ কিছুদিন, তার কিন্তু অবশ্যই সচেতন হওয়া প্রয়োজন। ভাবি যে ঠিক আছে আজকের দিনটা হয়েছে, এই উপেক্ষাটাই আমরা মানে কেন করি আমিও ঠিক বুঝতে পারি না। এটা আমি দেখেছি এই জায়গাতে একটা আমাদের ব্যর্থতা ডেফিনেটলি রয়েছে, আর সচেতনতার অভাব অ্যাজ এ হোল। আমি এরকমও পেশেন্ট পেয়েছি ক্লিনিকে, মানে এটা অত্যন্ত একটা হাসির কথা যে পেশেন্ট এসে বলেন, ডাক্তারবাবু আমার গ্যাস মাথায় উঠে যায় বলে মাথাটা ব্যথা করে, গ্যাস নেমে আসে তার জন্য পাও ব্যথা করে। এখন তাকে তো এটা বোঝানো সম্ভব হচ্ছে না যে গ্যাসটা নেমে পা অবধি যাওয়ার মতন কোনো রাস্তা আমাদের শারীরিক কাঠামোতে নেই। তিনি মনে করছেন যে গ্যাসটা হয়তো নেমে আসছে, পেটের গ্যাসটা পা অবধি নেমে যায় বা মাথা অবধি উঠে যায়। মাথা অব্দি কি সত্যি ওঠে? মাথা অবধি গ্যাস উঠতে পারে, সেটা একমাত্র স্বপ্নে, বাস্তবে এরকম কোনো আচ্ছা, জায়গা, বাস্তবে কিরম হয়ই না। এরকম কোনো সম্ভব নয়। কেননা আচ্ছা। আমরা গ্যাস যেটাকে বলি, অর্থাৎ পেটে ফ্ল্যাচুলেন্স বা এক্সট্রা বায়ুটা জমে যাওয়া, এটা দুটো কারণে হয়। আমরা খাওয়ার সময় খুব বেশি তাড়াহুড়া করে খাওয়ার বা পানীয় খেলে কিছুটা বাতাস আমাদের মুখ দিয়ে প্রবেশ করে, যেটা অনেকে ঢেকুর তুলে বার করে দেন, বেলচিং বলে যেটাকে, উদ্গার বলা হয় আয়ুর্বেদের ভাষায়। আর আরেকটা হয় যে ধরুন কারোর ঠিকঠাক স্টুলটা ক্লিয়ার হচ্ছে না, বা পেটের মধ্যে আনডাইজেস্টেড ফুড মেটেরিয়ালগুলো আছে, সেখানে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া তার উপরে বিক্রিয়া করে তার ফার্মেন্টেশন বা এক ধরনের পচন ঘটাচ্ছে, সেখান থেকে কিছু এই গ্যাস টাইপের মেটেরিয়াল ইভলভ হয়, তৈরি হয়। সেগুলোও তখন আমাদের জিআই ট্র্যাকের ভিতরে থাকে। অনেক সময় অনেকে কমপ্লেন করেন ডাক্তারবাবু খুব দুর্গন্ধযুক্ত ঢেকুর হচ্ছে, বা অনেক সময় এই অ্যানাল ফ্ল্যাটাস হয়, মানে বলে যে মলদ্বারের ওখান দিয়ে বায়ু পাস হচ্ছে, এই সেই, তো সেইগুলো কিন্তু মূলত
ওই ফুড মেটেরিয়াল এবং স্টুল যেগুলো থাকে সেগুলোর ফার্মেন্টেশনের প্রভাবে তৈরি হয়। আচ্ছা। আর খাওয়ার সাথে কিছুটা তো ঢুকে যায়, কিন্তু এর থেকে সরাসরি গ্যাস মাথায় উঠে যাওয়ার মতন কোনো কারণ বা এরকম কোনো পরিস্থিতি হতেই পারে না। তার মানে মানুষ এটা বলে যে এটা মিথ, হ্যাঁ, মানে এটা একটা মিথ, এটা একটা অ্যাওয়ারনেসের অভাব। ব্যাপার নেই। এবং ঠিক এই কারণে আপনি ভাববেন যে একটা মানুষ এই কারণে দীর্ঘদিন তার হয়তো একটা মাইগ্রেনের কারণে মাথা ব্যথা হচ্ছে, সে সেটাকে অ্যাভয়েড করে শুধু গ্যাস ভেবে। গ্যাস ভেবে কারণ হয়তো actually অস্টিওআর্থারাইটিক চেঞ্জেসের কারণে হাঁটু ব্যথা হচ্ছে, গ্যাস ভেবে সেটাকে অ্যাভয়েড করেন। তো তার সেই মানুষের যখন সামান্য সমস্যা হবে, পেট ব্যথা হবে, হজম হবে না, কনস্টিপেশন হবে, সে সেটাকেও গ্যাস ভেবেই উড়িয়ে দেবে, এবং সেই কারণেই লিভার নিয়ে কোনো সচেতনতা হুট করে দেখা যায় না। স্যার ফ্যাটি লিভার যে বলে, যে ফ্যাটি লিভার হয়, আপনি একটু আগে বললেন লিভার এনলার্জ বা ফ্যাটি লিভার, তো এই ফ্যাটি লিভার যে হয় এটা কি মানে নিরাময়যোগ্য নাকি? হ্যাঁ, এটা খুব কমন এখন হয়ে গিয়েছে সবারই, মানে 10 জনের মধ্যে দেখা যাচ্ছে 6-7 জনের ফ্যাটি লিভার হয়ে গেছে, এরকম একটা Actually রেশিওতে তাই। জিনিসটা এসেছে। তো ফ্যাটি লিভার কিছুই নয়, এটা হচ্ছে লিভারের ভেতরে যে নর্মাল সেলগুলো আছে সেখানে ফ্যাটের অ্যাকুমুলেশন, মানে সেখানে আচ্ছা। অতিরিক্ত চর্বি জাতীয় পদার্থ জমতে থাকে। এবার এর অনেকগুলো স্টেজ আছে, একদম ধরুন গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এরমভাবে বাড়তে বাড়তে লিভারে কিছু স্কার টিস্যু ডেভেলপ করে, মানে ওই জায়গাগুলোতে পার্মানেন্ট কিছু দাগ হয়। আচ্ছা। হ্যাঁ, তো সেইগুলোকে লিভারের ফাইব্রোটিক চেঞ্জেস বলা হয়। সেখান থেকে এটাকে বাড়তে বাড়তে ক্রমশ মানে একদম ফাইব্রোসিস, সিরোসিস অবধি রয়েছে, যেখানে লিভার আর কাজ করবার মতন অবস্থায় থাকে না। সিরোসিসে লিভার সংকুচিত হতে শুরু করে, লিভারটা একটা লিভারের যে যন্ত্রগুণ, মানে যে জন্য লিভার আমাদের শরীরে রয়েছে আর কি, তার যা কাজ, সেই কাজ সম্পূর্ণ হারিয়ে ফেলে। তো একদম অন্তিম অবস্থার কথা যদি আপনি বলেন, যে কারো সিরোসিস ডেভেলপ করে গিয়েছে, কারো ফাইব্রোসিস ডেভেলপ করে গেছে, সেই জায়গা থেকে সমস্যাটা কিন্তু 100% রিভার্সিবল নয়, মানে একদম হেলদি করে দেবো, একদম আগের জায়গায় চলে যাবে, সেটা সম্ভব নয়। গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 ফ্যাটি লিভারে অবধি কিন্তু খুব সুন্দরভাবে ঔষধ চিকিৎসা, লাইফস্টাইল চেঞ্জ মানে জীবনশৈলীর পরিবর্তন ইত্যাদি করার মাধ্যমে কিন্তু তাকে একটা আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়, যদি মানুষটি নিজে সচেতন হন, নিজে চান এবং সমস্ত নিয়ম মেনে চলেন, এবং তারপরেও বাকিটা জীবন কিন্তু নর্মাল লাইফ লিড করতে পারেন। তাহলে আধুনিক চিকিৎসার দৃষ্টিকোণ থেকে আয়ুর্বেদ লিভার রোগকে কিভাবে ব্যাখ্যা করতে পারে? যে শাস্ত্রীয় চিকিৎসা পদ্ধতি, তার পুরনো যে আমাদের সমস্ত গ্রন্থ রয়েছে, যেগুলো মূলত পড়াশোনা করি আমরা আয়ুর্বেদ ডাক্তাররা, বা আমাদের যাবতীয় চিকিৎসা ব্যবস্থাটা যে পুঁথিগুলোর উপরে ডিপেন্ড করে রয়েছে, সেখানে যকৃৎ রোগ, মানে লিভারকে যকৃৎ বলা হচ্ছে, যকৃৎ রোগের বিভিন্ন আঙ্গিক রয়েছে। এবং এই সায়েন্সটা যে সময় লেখা হয়, সেই সময়কার যে সমস্ত প্রিমিটিভ প্রসিডিওর ছিল, মানে যেমন ধরুন ওষুধপত্র তখন হাতে বানিয়ে কাঁচা ফর্মে রোগীকে দেওয়া হতো, পথ্য রোগীকে বানিয়ে দিতেন ডাক্তারবাবুরা, বা ডাক্তারবাবুর হেল্পাররা যারা থাকতেন, সহায়ক যারা থাকতেন, তারা করতেন। এগুলো তো ছিলই। তো আয়ুর্বেদকে যখনই, আয়ুর্বেদের শুধু লিভার বলে নয়, আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি বা আয়ুর্বেদের যে কোনো রোগ সারানো বা রোগ ট্রিটমেন্টের প্রসিডিওরকে যখন আমরা মডার্ন বা আধুনিক বিজ্ঞানের দৃষ্টিকোণ দিয়ে দেখব, তখন আমি এইটা সবসময় বলি যে আয়ুর্বেদ অনেকটা একটা পুরনো ধাতু, মানে একটা উজ্জ্বল ধাতুর মতন। ধরুন একটা পুরনো সোনার টুকরো, সেটাকে আপনি যখন পলিশ করছেন বা সেটাকে আপনি যখন কোনো কিছু দিয়ে ঘষে মেজে ডেভেলপ করছেন, তখন সেটা আরও চকচকে হয়ে উঠছে। এক্ষেত্রেও ব্যাপারটা তাই। প্রাচীন আয়ুর্বেদ যে চিকিৎসা পদ্ধতি, তা লিভারের যাবতীয় রোগের জন্য এখনও অ্যাপ্লিকেবল, এখনও সেটাই বেস্ট চিকিৎসা পদ্ধতি। কিন্তু মডার্ন টুলসের আমরা হেল্প নিই কীভাবে? আমরা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষাগুলো করি। ধরুন একটি মানুষের লিভারের সাইজ সম্পর্কে, তিনি লিভারের সাইজটা কমাতে চান, ফ্যাটি লিভার হয়েছে, লিভারটা বড়, বা হেপাটোমেগালি হয়ে আছে, লিভারটা বড় হয়ে আছে। এবার আমি ওষুধ দিলাম, আমি হয়তো ক্লিনিক্যালি প্যালপেট করে দেখলাম হ্যাঁ উনি সুস্থ হচ্ছেন, কিন্তু তার মস্তিষ্কের সন্তুষ্টি কোথায়? তাকে আমাকে একটা ফার্দার ইউএসজি করে তো দেখাতে হবে যে হ্যাঁ আপনার সত্যি লিভারটা আপনার আগের থেকে নর্মাল হচ্ছে। বা ধরুন কারণ লিভার এনজাইমসগুলোর মধ্যে কিছু পরিবর্তন এসেছে, এসজিওটি, এসজিপিটি ইত্যাদি চেঞ্জ হয়ে গেছে, অ্যালকালাইন ফসফেটেজ প্রচুর বেড়ে গেছে, এরকম একটা সিচুয়েশন। তো তিনি যে ওষুধ খেলেন, ওষুধ খাওয়ার পরে একটা ফিলিং গুড ভাব আসছে তার, হ্যাঁ ভালো আছি, সুস্থ আছি, কিন্তু তার তো মন চাইবে যে আমি একবার দেখি আমার এসজিওটি, এসজিপিটিটা কমলো কিনা। এই কারণেই আমরা আয়ুর্বেদিক পদ্ধতিতে সম্পূর্ণ প্রাকৃতিক যে ঔষধ, সেগুলির দ্বারা চিকিৎসা করলেও সাম্প্রতিককালে মডার্ন টুলসের সাহায্য নিয়ে থাকি। সেটা একটা প্রথমত এটা একটা কনফার্মেটরি প্রসিডিওর, মানে আমি বলছি লিভার সেরে গেল শুধু তো বলে দিলেই হলো না, আমাকে তো পরীক্ষিতভাবে সেটা দেখাতে হবে যে হ্যাঁ সত্যি আমার লিভারটা আগে থেকে ভালো হচ্ছে কিনা।
সেটা একটা। হুম 2 নম্বর হচ্ছে রোগীর স্যাটিসফ্যাকশন, এবং 3 নম্বর যে সচেতনতাটা এই যুগে জরুরি মেডিকো লিগ্যাল অ্যাসপেক্টের ক্ষেত্রে, মানে ওষুধ সত্যিই কাজ করছে কিনা, হুম আমার ওষুধের জন্যই লিভারটা ভালো হচ্ছে নাকি শুধু তার খাদ্যাভ্যাসের পরিবর্তনের জন্য কাজ হচ্ছে, ইত্যাদির জন্য কিন্তু মডার্ন সায়েন্টিফিক ক্লিনিক্যাল স্টাডিগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। তো আমরা আয়ুর্বেদিক চিকিৎসকরা এই কারণেই আধুনিক কিছু দৃষ্টিভঙ্গি বা আধুনিক কিছু দর্পণের সাহায্য নিচ্ছি, শুধুমাত্র পুরো জিনিসটাকে অ্যাজ এ হোল একটা এস্টাবলিশমেন্ট দেওয়ার জন্য। পুরোনো একটা কথা আমরা শুনতাম, পিত্তদোষ, ঠাকুমা দিদিমারা আগেকার দিনে বলতো। তো এই লিভারের রোগের সঙ্গে কি পিত্তদোষের কোনো ভূমিকা আছে? পিত্তের অনেক রকম স্থান বলা রয়েছে, কোথাও বলা হচ্ছে পচ্চমানাশয়, মানে আমাদের স্টোমাক এবং আমাদের ইন্টেস্টাইনের মধ্যবর্তী স্থানটা, যেটা ডিওডিনামকে রিফ্লেক্ট করছে, বা কোথাও কোথাও বলা হচ্ছে ওভারঅল অ্যাবডোমেন বা টোটাল যে ডাইজেস্টিভ যে সিস্টেম রয়েছে সেইটাকেই পিত্তের স্থান হিসেবে বলা হচ্ছে। তো অ্যাজ এ হোল আমরা এটা বলতে পারি ডাইজেশন এবং মেটাবলিজম হুম এই দুটো হচ্ছে পিত্ত নামক চালিকা শক্তির দ্বারা পরিচালিত হয়। আয়ুর্বেদের দর্শন এটাকেই রিফ্লেক্ট করছে। আচ্ছা তো আমরা যদি দেখি যে কারোর পিত্তটা স্বাভাবিক অবস্থায় আছে, তার মানে তার ডাইজেস্টিভ প্রসিজিওরগুলো পুরো ঠিকঠাক আছে। কিন্তু কখনো হয়তো দেখা যাচ্ছে যে কারোর পিত্ত বিকৃতি হয়েছে, পিত্তর অম্লগুণটা বেড়ে গেল। ধরুন একটা এক্সাম্পল দিই, অম্লপিত্ত বলে একটা রোগ রয়েছে, যেটাকে আমরা এখন আধুনিক যুগে হাইপার অ্যাসিডিটি বলছি। তো অম্লপিত্ততে কি হয়, পিত্তের অম্লগুণটা বেড়ে যায়, আচ্ছা অর্থাৎ পিত্ত এই যে ডাইজেস্টিভ আমাদের যে সিস্টেম ছিল হুম তার মধ্যে যে পিত্ত বলতে যে জিনিসটাকে স্পেসিফিক বোঝানো হতো, কোনো একটা মেটেরিয়াল যেটা কিনা হজমে সহায়ক, তো আমরা যদি সেটাকে ডাইজেস্টিভ জুসের সঙ্গে বা গ্যাস্ট্রিক অ্যাসিডের সঙ্গে তুলনা করি, তার অম্লগুণ, তার অ্যাসিডিটিটাকে বেড়ে যাওয়া, সেটাকেই অম্লপিত্ত বলা হচ্ছে। আচ্ছা এবং আমরা মডার্ন সায়েন্সে দেখতে পাচ্ছি যে হাইপার অ্যাসিডিটির লক্ষণগুলো অম্লপিত্তের সঙ্গে মোটামুটি সবগুলোই কোইনসাইড করছে। তো এটা ধরে নেওয়া যায় যে পিত্তের দুষ্টি মানে শুধু লিভার বলে নয়, ওভারঅল ডাইজেস্টিভ সিস্টেমটা হ্যাম্পার্ড হওয়া। তাই আচ্ছা লিভারকে ভালো রাখতে গেলে সেই কনসেপ্টে যদি ভেবে দেখি, তাহলে আমাদের পিত্তকে কিন্তু সবসময় নিয়ন্ত্রণে বা একটা প্রশমিত অবস্থায় রাখতে হবে। স্যার, এখন তো তাহলে মানে এই বর্তমান যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি, যে সার্কামস্ট্যান্সেসে, সেখানে তো আমাদের মধ্যে অ্যাংজাইটি, রাগ, হতাশা, মানে যেগুলো হচ্ছে, স্ট্রেস, মানসিকভাবে উদ্বেগ, এগুলো যে হচ্ছে, এই যে আমাদের মানসিক যে বিকারগুলো হচ্ছে, এগুলো তো আমাদের লিভারে কি এফেক্ট পড়ে? এটা হচ্ছে যে মানসিক উত্তেজনা, মানসিক ডিসইকুইলিব্রিয়াম অ্যাজ এ হোল, মানে কেউ বেশি রেগে যাচ্ছেন, কেউ বেশি দুঃখ পাচ্ছেন, কারো বেশি হতাশা হচ্ছে, কারো বেশি ভয় হচ্ছে, এই যে কোনো ধরনের মেন্টাল ডিসইকুইলিব্রিয়ামের যে স্টেট, তা কিন্তু আমাদের পুরো ডাইজেস্টিভ সিস্টেমটাকেই হ্যাম্পার করে এবং লিভারের উপরে এর সরাসরি প্রভাব রয়েছে। সে কারণে আপনি দেখবেন এই স্ট্রেস রিলেটেড ইস্যুগুলো যখনই থাকে, কারো ধরুন একটি বাচ্চা ছেলে, তার পরীক্ষা রয়েছে, হুম তার দুশ্চিন্তা হচ্ছে, বা কেউ এমন একটা কোনো কাজ করেন যেখানে টার্গেট ওরিয়েন্টেড কাজ থাকে, মাসের শেষে বা ফিনান্সিয়াল ইয়ারের শেষে তাকে একটা টার্গেট রিচ করতে হয় এবং তার উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো সেই মানুষগুলোর যখন এই রকম পরীক্ষার পিরিয়ডগুলো আসে, হুম সে সময় আপনি পার্সোনালি তাদের সঙ্গে কথা বলে দেখবেন এরা সবাই ঘুমের সমস্যায় ভোগেন, এরা সবাই হজমের সমস্যায় ভোগেন, এদের সবার সেই সময় স্টুল ঠিকঠাক হয় না, খিদে ঠিকঠাক পায় না, এবং অ্যাজ ইউ নো, গাট ইজ কল্ড দ্য সেকেন্ড ব্রেন, হুম মানে আপনার পেট হচ্ছে আপনার দ্বিতীয় মস্তিষ্ক। ঠিক আছে? তো কখনোই পেটের একটা খারাপ সমস্যা নিয়ে আপনার মাথা ঠিক থাকবে না। ধরুন আপনার প্রচণ্ড জ্বর হয়েছে, আপনার কাশি হয়েছে, আপনি কিন্তু সেই সময় বাইরে বেরাতে পারবেন, ওই অবস্থাতেও বাইরে বেরাতে পারবেন, ঘুরে হ্যাঁ আসতে পারবেন। একদম কিন্তু যখন আপনার পেট ঠিক নেই, সকালবেলায় আইদার স্টুলটা ক্লিয়ার হয়নি, কনস্টিপেটিভ, 2-3 দিন স্টুল ক্লিয়ার হচ্ছে না, বা উল্টোটা ডায়রিয়া হচ্ছে, আমাশা হচ্ছে, পেট কামড়াচ্ছে, আপনি দেখুন এই সামান্যটুকু সিচুয়েশনে আপনার মনে হবে বাড়ির বাইরে বেরাতে পারবো না। হ্যাঁ, এবং মেন্টালি ভীষণভাবে পেট ঠিক না থাকা মানে মেন্টালি একটি মানুষ কিন্তু সর্বাঙ্গীনভাবে উইক হয়ে যায়, সঙ্গে সঙ্গে মুডটাও তো লো তার হয়ে মুডটাও যায়। চেঞ্জ হয়ে হ্যাঁ, যায়। যে আমরা ভালো বলি না, লাগছে একটা না। একটা খুব চলতি টার্ম আছে যে খিটখিটে হয়ে যাওয়া। হুম পেটের রোগী বরাবর খিটখিটে, তাকে আপনি প্রশ্ন করবেন সে রেগে যাবে, একটা কথা একবারের বেশি দুবার জিজ্ঞেস করবেন। ভালো করার জন্য কোন কোন আয়ুর্বেদিক ভেষজ আপনার মনে হয় যে সত্যিই কার্যকর, যদি একটু দর্শকদের বলেন? প্রশ্নটা একটা সমুদ্রের মতনের উত্তর, মানে আয়ুর্বেদে এরকম অসংখ্য হার্বস রয়েছে যেগুলোর নাম বলে শেষ করা যাবে না। কোথা থেকে শুরু করব, মানে ধরুন আমলকি, হরিতকি, বিভীতিকি, যষ্টিমধু, ভুঁই আমলা, আহ, চিত্রক, মুস্তক,
এবং যে কোনো পিত্তনাশক যে ড্রাগসগুলো, মানে যারা হচ্ছে পিত্তের প্রভাবকে কমায়, যে কোনো সুগন্ধি দ্রব্য, যেমন ধরুন এলাচ, লবঙ্গ, দারুচিনি, আচ্ছা পিপলি সুগন্ধি না হলেও মানে লিভারের ইয়েতে খুব ভালো এফেক্ট পিপলির। এরকম হাজারো রয়েছে হার্বস, মানে এক ধার থেকে বলতে শুরু করলে শেষ হবে না। প্রত্যেকটার আলাদা আলাদা টাইমের ইন্ডিকেশন, মানে আপনি যদি ধরুন কথার কথা বলছি, আপনি যদি ত্রিফলা চূর্ণ খান লিভার ডিটক্সের পরে, আপনাকে লিভার ডিটক্সের জন্য ত্রিফলাকে সারা রাত ভিজিয়ে রেখে সকালবেলা ত্রিফলা ভেজানো জলটা খেতে হবে। আপনি যদি মুস্তা খান বা মুস্তক খান, তাহলে মুস্তক অরিষ্ট ফর্মে, মুস্তাক অরিষ্ট নামে আমাদের একটি ওষুধ পাওয়া যায়, সেটা আপনাকে দুপুরবেলা রাত্রিবেলা খাওয়ারের পরে খেতে হবে। আপনি যদি পিপ্পলি খান, আপনাকে সকালবেলা সন্ধ্যাবেলা খালি পেটে খেতে হবে। মধু অ্যাড করে খেলে আরো খুব ভালো হয়। এরকম হাজারো রকমের ঔষধ রয়েছে। এবং এগুলো তো বোধহয় রেডি ফর্মেই পাওয়া যায় ফার্মেসিগুলোতে। হ্যাঁ, দেখুন সিঙ্গেল হার্বস পাওয়াই যায়, এছাড়া হার্বস মার্কেটেও পাওয়া যায়। আর যদি অ্যাজ এ পেটেন্ট মেডিসিন বা ক্লাসিক্যাল মেডিসিন হিসেবে যদি আপনি বলেন, সেরকম প্রচুর ওষুধ রয়েছে। আরোগ্যবর্ধনী বটি, লোকনাথ রস, বৃহৎ লোকনাথ রস, ভূনিম্বাদি বটি, ভুঁই আমলা ঘন বটি, ফলত্রিকাদি কাত, আরও প্রচুর ওষুধ, সুদশেখর রস, এরা ধাত্রী মণ্ডুর, ধাত্রী লৌহ, এরা সবাই লিভারকে ডিটক্স করতে, লিভারের স্বাভাবিক কার্যকর্মতাকে ফিরিয়ে আনতে এবং ডাইজেস্টিভ ক্যাপাসিটিটাকে বেটার করতে সাহায্য করে। সেগুলোর জন্য আমাদেরকে অবশ্যই চিকিৎসকের হ্যাঁ, শরণাপন্ন হতেই হবে। এইটা কিন্তু আমি এক্ষুনি একটা মিথ বাস্টার দেবো। সেটা হচ্ছে যে প্রচুর মানুষ মনে করেন আয়ুর্বেদিক ওষুধের কোনো সাইড এফেক্ট নেই। আমি এই পডকাস্টে দর্শকদের উদ্দেশ্যে দায়িত্ব নিয়ে বলছি, পৃথিবীতে এমন কোনো জিনিস হয় না যার এফেক্ট আছে অথচ সাইড এফেক্ট নেই। যদি কোনো ডাক্তারবাবু, আমি বলবো না ডাক্তারবাবু, যদি কোনো সংস্থা দাবি করে যে আয়ুর্বেদিক ওষুধের কোনো সাইড এফেক্ট নেই, আমি বলবো ওনারা দায়িত্ব নিয়ে মিথ্যে কথা বলছেন। আয়ুর্বেদিক ওষুধ ইজ অলওয়েজ সেফ হোয়েন টেকেন ইন প্রপার ডোজ, প্রপার রিকোয়ারমেন্ট, প্রপার ডিউরেশন। আপনার একটি ওষুধের প্রয়োজন নেই, আপনি সেটা খাবেন কেন? তার ডেফিনেটলি সাইড এফেক্ট আছে। আপনি দেখবেন ইদানিং না মানুষ ভীষণ সচেতন, এবং আমি ক্লিনিকে বসেও পাই এই কোশ্চেনগুলো। অনেকে এসেই জিজ্ঞেস করে, ডাক্তারবাবু আমি সকালে না একটা এটা ভেজানো ওটা ভেজানো জল খাই, এটা দিয়ে ওটা ভিজে, ওটা দিয়ে ওটা ভিজিয়ে জল খাই, আমি এটা খেতে পারি আপনার ওষুধের সাথে? আমার প্রশ্ন হচ্ছে আপনি কেন খান? আপনি একটি সুস্থ স্বাভাবিক মানুষ, ঘুম থেকে উঠবেন, ব্রাশ করবেন, খাবার খাবেন, সেটা না করে আপনি সকালে উঠছেন, এই ভেজানো জল 500 ml খাচ্ছেন, ওই ভেজানো জল 250 ml খাচ্ছেন, কেন? না, আমি ইউটিউব দেখেছি। ইউটিউবে কেউ একজন বলেছেন এক্সপার্ট। আপনি কি জানেন যে ওই হার্বসটার ভেজানো জল বা ওই হার্বসটার ফোটানো জল আপনার শরীরে সত্যি রিকোয়ার্ড, আপনার ওটার প্রয়োজন আছে? এরকম প্রচুর পেশেন্ট পেয়েছি যারা আমি মানে সুগারের ট্রিটমেন্ট করাতে এসেছেন, এসে বলেন যে ডাক্তার সুগার বাদাম খাই। সুগার বাদাম কি জানেন? সুগার বাদাম হচ্ছে মেহগনি গাছের যে ফলটা হয় তার বীজ। আচ্ছা, সুগার বাদাম খাই আমি, সুগার বাদাম খেয়ে আমার সুগার খুব কন্ট্রোলে আছে। সে জানেই না, তার অজান্তেই তার কিডনিটা শেষ হয়ে যাচ্ছে। তো ওই জন্য সুগার বাদামও আয়ুর্বেদিক ওষুধ, ভাবছে কোনো সাইড এফেক্ট নেই, একটা খেলে একটু কমছে, দুটো খেলে আরও তাড়াতাড়ি কমবে, আরও তাড়াতাড়ি কিডনিটা নষ্ট হয়ে যাবে। তাই যে কোনো আয়ুর্বেদিক ওষুধ, সেটা লিভার ডিটক্স করার জন্যই হোক, প্রেশার কমানোর জন্যই হোক, আর সুগারকে নিয়ন্ত্রণ করানোর জন্যই হোক, মুড়ি মুরকির মতন খাবেন না নিজের ইচ্ছা মতন। আচ্ছা, অবশ্যই গাইডেন্সে প্রপার রেজিস্ট্রেশন নাম্বারযুক্ত ডাক্তারবাবুকে দেখিয়ে তার প্রপার গাইডেন্সে চিকিৎসা করা। আয়ুর্বেদ কি লিভারের রোগকে অ্যাকচুয়ালি পুরোপুরি সারাতে পারে নাকি শুধু নিয়ন্ত্রণে রাখে? আমি বলবো সারাতে পারে। ওই একদম প্রথমে যে সিচুয়েশনটা বলেছিলাম যে একদম যে সিরোসিস হয়ে গিয়েছেন, তিনি 100% সুস্থ হবেন না, আচ্ছা, তার কিছু ডিফর্মিটি থেকেই যাবে। কিন্তু বাকি যেটুকু পার্ট লিভারটা ধরুন একসঙ্গে পুরোটা নষ্ট হয়নি, কিছুটা নষ্ট হয়েছে, কিছুটা সিরোসিস হয়েছে, কিছুটা নেক্রোজড হয়েছে, বাকি অংশটাকে এমন একটা জায়গায় রাখা যাবে যাতে করে উনি ওনার নিত্যনৈমিত্তিক জীবনযাপন করতে পারবেন আরও বেশ কিছুদিন। এবং যাদের অল্প স্বল্প সমস্যা রয়েছে, মানে প্রথমেই আমরা কেন ফাইব্রোসিস ভাববো, কেন সিরোসিস ভাববো, অনেকের তো এরকম আছে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি ফ্যাটি লিভার এসে, এরা কিন্তু সম্পূর্ণভাবে রোগটাকে সারিয়ে তুলতে পারেন যদি নিয়মকানুন মেনে চলেন, ঠিকঠাক ওষুধ এবং পথ্য সেবন করেন, তাহলে 100%, আমি বলবো একদম 100% সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চলে যায় লাস্টের স্টেজ যেগুলো আপনি বললেন, সেগুলো হলে 100% রিকভারি হয়। তাহলে এই যে আয়ুর্বেদিক চিকিৎসাটা মানুষ করবে, ধরুন মোটামুটি এর ফল পেতে কত সময় লাগতে পারে? হ্যাঁ, এটাও আর একটা কিন্তু মিথ যে আয়ুর্বেদিক ওষুধ ধীরে কাজ করে। যদি নিয়মের খুব উল্টোপাল্টা না করেন রোগী, তিনি কিন্তু আমি বলি 1-2 দিনের মধ্যে ফল বুঝতে শুরু করবেন। পরিবর্তনটা হতে হয়তো একটু সময় লাগবে, কিন্তু ফিলিং ওনার তৈরি হয়ে যাবে ঠিক 1 থেকে 2 দিনের মধ্যে।
সেটা লিভারের ওষুধই হোক বা ব্যথার ওষুধ হোক। এটা খুব ভালো বললেন, কারণ এটা সব মানুষের মধ্যে একটা মিথ রয়েছে যে আয়ুর্বেদ ভীষণ স্লো কাজ আয়ুর্বেদ করে, ভীষণ আমার তো ধীরে ফাস্ট কাজ করে। রিকভারি চাই, ঠিক, একদম। এই একটা ব্যাপার আছে। আচ্ছা স্যার, লিভারের রোগীদের, যাদের লিভারের রোগ হয়ে গেছে অলরেডি কোনো ড্যামেজ, তারা কি খাবার এড়িয়ে চলবে মোটামুটি, মানে একদম প্রাথমিক পর্যায় থেকে আমি জিজ্ঞাসা করছি, কি খাবার এড়িয়ে চলবে? অ্যাজ এ হোল যদি বলেন আপনি, তারা খুব বেশি তেল খাবে না। আচ্ছা। আমরা একসঙ্গে বলি তেল মশলা বারণ। মশলা কিন্তু খুব একটা দোষের নয়, যদি অথেন্টিক স্পাইসেস হয়, জিরে বলুন, ধনে বলুন, গরম মশলার প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস বলুন, কাঁচা লঙ্কা, ধনে পাতা, টমেটো, সবগুলোই কিন্তু লিভার সেলের গুণ নর্মাল অবস্থায় ফিরিয়ে আনতে সহায়ক। অতএব মশলাটা ক্ষতিকারক নয়। হ্যাঁ, এবার আপনি একটা আননোন সোর্স থেকে, রাস্তার ধারে দোকান থেকে এতটা চাট মশলা ছড়িয়ে দিল আপনার খাবারের উপর, তাতে কি আছে আপনি জানেন না, সেটা বিপজ্জনক। আদারওয়াইজ স্পাইসেস আর হেলদি। তেলের পরিমাণটাকে কমাতে হবে। তেলকে পারলে জিরো করুন। যাদের লিভার সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত, তেলকে পারলে জিরোতে নিয়ে যান। ফ্যাটি সাবস্টেন্স কিছু নিতে হবে বলে মনে হয়, ঘি নিন। ঘি ইজ এ সুপারফুড। আচ্ছা। বিশুদ্ধ ঘি নিন, যাতে ডালডা ফালডা ইত্যাদির মিক্স থাকবে না। বিশুদ্ধ ঘি নিন। খুব প্রয়োজন যদি হয় তেলের কোনো জিনিসে, সামান্য সর্ষের তেল ব্যবহার করুন। তিল তেল ব্যবহার করা যেতে পারে। তিল তেল খুব ভালো কনজামশনের জন্য, কিন্তু তিল তেলের অ্যাভেলেবিলিটি সব জায়গায় নেই, ঠিকঠাক অথেন্টিক তিল তেল পাওয়াটাও মুশকিল। তাই আমি বলবো, সামান্য যদি তেল ব্যবহার করতে হয়, সর্ষের তেল ব্যবহার করুন। রিফাইন্ড অয়েলের থেকে সর্ষের তেল বহুগুণে ভালো। আর ঘি যদি কেউ খাঁটি ঘি যদি কেউ অ্যাভয়েড করতে পারেন, ব্যবহার করতে পারেন, তাহলে সেটা বেস্ট। এটা লিভারের অসুখ যদি থাকে তাহলে আপনি ঘি খেতে পারবেন না, মানে এটা যে ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। না, ঘি বরং হেলদি। ঘি আপনার লিভারকে রিজেনারেট করতে হেল্প করবে। তেল কমিয়ে আপনি ঘি অল্প স্বল্প খান। সহজ আমরা অভ্যাস করতে পারি যেটা আমাদের লিভারের রোগটা আমরা এড়াতে পারি, এমন কিছু যদি আপনি টিপস দেন দর্শকদের। প্রথমে যেগুলো বলেছি, যে ওই সঠিক সময় খাওয়া, সঠিক সময় শোয়া, পর্যাপ্ত জলপান, হাইজিন মেনটেন, এগুলো তো আছে। এক্সট্রা একটা জিনিস বলবো, একটু লাইট ফিজিক্যাল এক্সারসাইজের প্রয়োজন আছে। সেটা আপনি হাঁটতে পারলে হাঁটুন, যাদের পক্ষে সাঁতার কাটা সম্ভব সাঁতার কাটুন। কেউ যদি কিছু হালকা খেলাধুলা করতে পারেন সেগুলো করুন, বা কেউ যদি আউটডোর গেমসগুলো, হয়তো কেউ ক্রিকেট খেলছেন, কেউ ফুটবল খেলছেন, কেউ টেনিস খেলছেন, সেগুলো করছেন। যারা একদম গৃহকর্ত্রী, মানে আমার ফ্যামিলির হাউসহোল্ডস মেনটেন করছেন যারা, তাদেরকে বলবো যে আপনারা বাড়ির কাজগুলোকে অ্যাক্টিভিটি সহকারে করুন। মানে সে ঝুঁকে কোমর নিচু করে ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা, বাসন মাজা ইত্যাদি যে কোনো ধরনের একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকুন। কিছু না হোক সিঁড়ি ওঠা নামা করা ইত্যাদি। আচ্ছা, এই যে আপনি বললেন যে হাঁটা, মানে কারোর যদি লিভারের ফ্যাট থাকে, সেটাকে হাঁটার মাধ্যমে রিডিউস করা সম্ভব? হ্যাঁ, হাঁটার মতন লাইট এক্সারসাইজ বা সাঁতার কাটার মতন লাইট এক্সারসাইজ করলে লিভার সাথে হচ্ছে আমাদের লিপিড প্রোফাইলের যদি কারো ডিসিমেট্রি থাকে, লিপিডের কোনো একটা কম্পোনেন্ট, হয়তো লো ডেনসিটি লাইপোপ্রোটিন অনেক বেশি আছে, সেগুলোকেও কিন্তু ম্যানেজ করতে ভীষণভাবে সহায়ক এগুলো। যে সমস্ত আমরা শুনি যে পঞ্চকর্ম হয় বা নানা রকম ডিটক্সের ট্রিটমেন্ট যেগুলো হয়, লিভারের জন্য কি এই পঞ্চকর্ম বা ডিটক্স এগুলো করানো যায়? ওষুধের মাধ্যমে যদি দেখা যায় সেই দোষটাকে পুরোপুরি পেসিফাই করা যাচ্ছে না, বা কোনো ক্ষেত্রে ওষুধ প্রয়োগের আগে আমরা যদি বুঝতে পারি যে শরীরের ডিসইকুইলিব্রিয়াম তৈরি হয়েছে, দুষ্ট পদার্থের আধিক্য হয়েছে, শরীরে অনেকটা টক্সিন জমে আছে, তাহলে সেটাকে পুরোটা ক্লিয়ার করে দিয়ে, চ্যানেলটাকে ক্লিয়ার করে দিয়ে তারপরে ওষুধটা দিলে সেটার বেটার এফিকেসি পাওয়া যাবে। এই দুটো উদ্দেশ্যে মূলত পঞ্চকর্ম করা হয়ে থাকে। তো লিভারের সমস্যার ক্ষেত্রে, যেহেতু একটু আগে আমাদের কথায় কথায় উঠে এসছে যে পিত্তের একটা প্রকোপ বা পিত্ত দুষ্টির একটা সঙ্গত রয়েছে লিভার ডিজিজের সঙ্গে, বা লিভার যে ফ্যাটি লিভার এবং হেপাটোমেগালি ইত্যাদির সঙ্গে, তো আমরা দেখে থাকি এই পিত্ত দুষ্টির জন্য মোস্ট এফেক্টিভ পঞ্চকর্ম যেটা বিরেচন, সেই পদ্ধতিটা কিন্তু লিভার টক্সিসিটি কমানোর জন্য বা লিভারের দোষটাকে নির্মূল করবার জন্য, লিভারের সমস্যাটাকে গোড়া থেকে উৎখাত করে বের করে দেওয়ার জন্য কিন্তু বিরেচন একটা এফেক্টিভ পঞ্চকর্ম থেরাপি। এই বিরেচনটা কি, আপনি এটা জাস্ট এটাই আমি বলতে যাচ্ছিলাম যে বিরেচন জিনিসটা কি। সেটা হচ্ছে যে বিরেচন মানে হচ্ছে এক কথায় এইটুকু বলতে পারেন যে রোগীকে বিশেষভাবে ওষুধ খাইয়ে একটা স্পেসিফিক পদ্ধতিতে স্টুল পাস করানো হয় রোগী। তার জন্য কি করানো হয়, প্রথম কথা, প্রথমে রোগীকে ভালো করে আমরা এক্সামাইন করি যে উনি ঠিক কতটা ডোজে এই থেরাপিটা নিতে পারবেন। সেই অনুযায়ী প্রথম রোগীর দীপন করানো হয়। দীপন মানে হচ্ছে রোগীর ডাইজেস্টিভ ক্যাপাসিটি বাড়ানো হয়। ওনাকে কিছু স্পেসিফিক আমরা হার্বস মেডিসিন ফর্মে খেতে দিয়ে থাকি রোগীকে।
যাতে তার বডির ডাইজেস্টিভ ক্যাপাসিটিটা বাড়ে। সেটা কি ওই দিনটাই দেন নাকি আগের থেকে এটা ডোজটা চালু হতে না, থাকে? অ্যাকচুয়ালি বিরেচন একটা কমপ্লেক্স প্রসিজিওর, মানে এটা টোটাল 25-26 দিনের একটা টোটাল প্রোগ্রাম। আচ্ছা। সর্বপ্রথম আমরা যখন মনস্থ করি যে এই রোগীর বিরেচন করাবো, সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষা করে যখন ফাইনালাইজ করা হলো, তখন আমরা তাকে দীপনের ড্রাগসটা খেতে দিই এবং সেটা মোটামুটি রোগী ভেদে 5 দিন, 6 দিন বা 7 দিন দেওয়া হয়। এই 5 থেকে 7 দিন তার এই ওষুধটা চলে শুধুমাত্র একদম সাধারণ বাংলা ভাষায় বললে তার খিদে বাড়ানোর জন্য। আচ্ছা। কেন আমরা খিদেটা বাড়াই? ঠিক তারপরেই তাকে আভ্যন্তরীণ স্নেহন করানো হয়। আভ্যন্তরীণ স্নেহন মানে তাকে মূলত ঘি খাওয়ানো হয়। একটা প্রোগ্রেসিভ ঘিয়ের একটা ডোজ থাকে, মানে প্রথম দিন ধরুন একজন স্ট্যান্ডার্ড মানুষের ক্ষেত্রে মোটামুটি 40 ml থেকে আমরা শুরু করি। সকালবেলা খালি পেটে মেডিসিনাল ঘিটা তাকে খেতে দেওয়া হয়। আচ্ছা। তারপরের দিন সেই দিনের ঘিটা কখন হজম হচ্ছে, তার ফার্দার কখন খিদে পাচ্ছে, সেই অনুযায়ী ডিপেন্ড করছে পরের দিনের ক্যালকুলেশন, পরের দিন তাকে আমরা কতটা ঘি খাওয়াবো। আচ্ছা। এভাবে ঘিটাও প্রোগ্রেসিভ ডোজে প্রায় 7 দিন ধরে খাওয়ানো হয়। আভ্যন্তরীণ স্নেহন মানে ইন্টারনাল ওলিয়েশন বা ইন্টারনাল স্নেহন হয়ে যাওয়ার পরে আমরা বাহ্য স্নেহন করি। তারপরে 2 দিন রোগীকে নর্মাল ডায়েটের মধ্যে রাখা হয় এবং সেই 2 দিন তার সর্বাঙ্গ অভ্যঙ্গ করা হয়, মানে ফুল বডিতে অয়েল ম্যাসাজ করা হয় এবং তারপরে তাকে স্বেদন করানো হয়, মানে একটি চেম্বারের মধ্যে বসিয়ে হিট দিয়ে তাকে ঘামানো হয়, সোয়েটিং করানো হয়, সোয়েটিং জেনারেট করানো হয়। টক্সিন যেটাকে বলা হয় টক্সিন বোধহয়। বার করার দৃষ্টিভঙ্গি দিয়ে ওইভাবে দেখলে ওইভাবে, আর আমাদের শাস্ত্রীয় ভাবনা চিন্তায় যেটা রয়েছে, যে কনসেপ্টটা রয়েছে সেটা আমি ক্লিয়ার করে বলি। মনে করা হয় যে ধরুন একজন মানুষের লিভারের সমস্যা হচ্ছে, সাথে তার স্কিনের সমস্যা হচ্ছে, পিত্তের প্রকোপ সারা দেহে ছড়িয়ে আছে। এই ঘৃতপান এবং বাহ্যিক স্নেহন মানে অভ্যঙ্গ অয়েল ম্যাসাজ বেসিক্যালি, এটার মাধ্যমে পুরো শরীরের দোষটাকে সেন্ট্রালাইজ করা হয়, বডির কোষ্ঠ বা জিআই ট্র্যাক সম্বন্ধিত এই অঞ্চলটার মধ্যে নিয়ে আসা হয়। আচ্ছা। এটা হয়ে যাওয়ার পরে অন দ্য ডে অফ মেন থেরাপি, মানে যেদিন বিরেচনটা করানো হয় সেদিনও সকালবেলা অভ্যঙ্গ মানে মাসাজ এবং তারপরে হিট নেওয়া এবং তারপরে স্নান সানাদি ইত্যাদি সেরে রোগীকে একটা ওষুধ খাওয়ানো হয়, যে ওষুধটার প্রভাবে তার বারবার স্টুলের আর্জ আসবে এবং বারবার স্টুল পাস হবে। আচ্ছা। সংখ্যাটা 10 থেকে 12 বার। কিন্তু এটা বন্ধ করবার জন্য তিনি কোনো ওষুধ খাবেন না, ভয় পাবেন না, কেননা এটা একটা মেডিকেল প্রসিডিওরের মধ্যে পড়ে। তিনি শুধু জল নিতে থাকবেন, আচ্ছা। ওরালি জল খেতে থাকবেন। কোনো ওআরএস নয়, কোনো এক্সট্রা সল্ট নয়, কোনো খাওয়ার নয় যে এতটা জল বেরিয়ে যাচ্ছে একটু স্যালাইন নিয়ে নিই, কেউ অ্যান্টিবায়োটিক খেয়ে নিল, এরকম ভাবার কোনো ব্যাপার নেই। এটা একটা প্রসিডিওর আপনার শরীরে জমে থাকা টক্সিনটাকে বার করার জন্য, প্রকোপিত পিত্ত দোষটাকে শরীর থেকে সমূলে উৎপাটিত করবার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়ে থাকে। এবারে তার সেই দিনের বিরেচন মানে তার যতবার স্টুল পাস করবার কথা, টোটাল জিনিসটা পাস হয়ে যাওয়ার পরে যখন তারা স্টুল পাস হবে না, বন্ধ হবে, তখন আমরা বুঝবো বিরেচনটা কমপ্লিট হয়েছে। এগুলো অ্যানালাইসিস করি আমরা, কার কতবার হলো, কার কী কী পরিবর্তন আসলো। তারপরে 7 দিন আবার ওই রোগীকে একটা স্পেসিফিক ডায়েটের মধ্যে আমরা রাখি। এক্ষেত্রেও ডিপেন্ড করে, কারো ক্ষেত্রে 3 দিন, কারো ক্ষেত্রে 5 দিন, কারো ক্ষেত্রে 7 দিন, তাকে আমরা স্পেসিফিক একটা ডায়েটের মধ্যে থাকি। তারপর তিনি রাখি মানে রোগীর কত পার্সেন্টেজ কতটা বিরেচন হয়েছে, তার শারীরিক সংগঠন, তার রোগের, কারোর ধরুন সামান্য একটু মানে তার একটা হয়তো গ্রেড 1 ফ্যাটি লিভার হয়েছে, তার জন্য তাকে খুব মারাত্মক স্ট্রং বিরেচন দেওয়ার কোনো দরকার নেই। অন্যান্য কোনো কমপ্লিকেশন হয়তো নেই, তাকে আমরা একটা মাইল্ড একটা অবর মাত্রার একটা মানে একটা মিনিমাম মাত্রার একটা বিরেচন করালাম। আলটিমেট তার শরীরে টক্সিনের পরিমাণ কম, তাই তাকে অল্প ডোজে একটু বিরেচন করিয়ে টক্সিনটাকে বার করা হলো। তার ডায়েটও খুব অল্প দিন চললো। আমরা সেটাকে আমাদের আয়ুর্বেদের পরিভাষায় বলা হয় সংসর্জন ক্রম। মানে যেহেতু এত বড় একটা থেরাপি যায় শরীরের উপর দিয়ে, তারপরের দিনই যদি সে মাংস, মাছ, ডিম, মন্ডা, মিঠাই খেতে শুরু করে, তার হজম হবে না, স্বাভাবিকভাবে হজমের সমস্যায় তিনি ভুগবেন। তাই আমরা যেটা করে থাকি যে এরপরে আমরা একটা ফেজ দিই সংসর্জন ক্রম বা একটা স্পেশালাইজড ডায়েট চলে তার, সেটা চলবার পরে তারপরে তিনি আস্তে আস্তে নর্মাল লাইফে প্রবেশ করেন এবং নর্মাল ডায়েট যেদিন থেকে শুরু হয় সেদিন থেকে তার মেডিসিনও স্টার্ট হয়। আচ্ছা। তো অ্যাজ এ হোল আপনি যদি দেখেন, লিভারের চিকিৎসাতে কেউ স্বেচ্ছায় বলেছেন ডাক্তারবাবু আমি পঞ্চকর্ম করাতে চাই, তিনি পড়াশোনা করে এসেছেন এটা সম্পর্কে। কারোর ক্ষেত্রে দেখেছি যে তিনি আমার কাছে আসার আগে দীর্ঘদিন অন্যান্য অনেক প্যাথির অনেক ওষুধ অনেক দিন যাবৎ খেয়েছেন, খেয়েও ফল পাননি, বরং সেই সমস্ত ওষুধের ডেরিভেটিভসগুলো তার শরীরে জমে কমপ্লিকেশনকে আরও বাড়িয়েছে। তো সেই সমস্ত ক্ষেত্রগুলোতে আমরা দেখেছি যে আমরা এক প্রকার বিরেচন করেই শুরু করেছি, তাতে ফল খুব ভালো পাওয়া গেছে, খুব দ্রুত পাওয়া গেছে, রোগী খুব ভালো রিলিফ পেয়েছেন এবং
যেহেতু বিরেচনে শরীরের দোষটাকে পুরোটা বার করে দেওয়া হয় বলে মনে করা হয়, তাই ফার্দার যদি তিনি ডায়েট বা তার ডেলি রুটিনে খুব বেশি অস্থিরতা না আনেন, খুব বেশি বিশৃঙ্খলা না আনেন, তাহলে রোগের রেকারেন্সও থাকে না, মানে রোগটার ফিরে আসার সম্ভাবনাও কিন্তু কমে যায়। আচ্ছা। অথবা একটা পার্মানেন্ট কিউরের দিকে আপনি যেতে পারেন। এটা লিভারের ঠিক কোন স্টেজে গিয়ে বিরেচন মানে কোন স্টেজ অবধি হতে পারে? মানে দেখুন, আপনি যেরকম বলছিলেন বিরেচন সিরোসিস বিরেচন যে কোনো স্টেজেই দেওয়া যেতে পারে, যে কোনো মানুষ। থেকে ফুল রিকভারি হয় না। তো ওই পোরশনে যদি কেউ পৌঁছে যায় কোনো পেশেন্ট, তাকে কি বিরেচন দেয়া যাবে বা গেলে কি বিশেষ কোনো উপকার হতে আইডিয়ালি পারে? আইডিয়ালি দেওয়া যায়, মানে সূত্র অনুযায়ী দেওয়া যায়। প্র্যাকটিক্যালি দেওয়াটা খুব চাপের হয়ে যায়, কেননা যে মানুষটার সিরোসিস ডেভেলপ করেছে সে প্রচণ্ড একটা অস্থিরতার মধ্যে থাকবে, তার পেট ফুলে থাকবে, তার অ্যাসাইটিস ডেভেলপ করে থাকতে পারে, পেটে জল জমে থাকবে। এবার অ্যাসাইটিসের একটা অন্যতম চিকিৎসা কিন্তু বিরেচন। আচ্ছা। কিন্তু মানুষটা সেই সময় যে শারীরিক, তার যে ধকল নেওয়ার ক্ষমতাটাই প্রচণ্ড কমে যায়। এবার আপনিই ভাবুন না, আপনি একটা নর্মাল মানুষ, সকালে উঠে লেবু দিয়ে চা খান। আপনাকে বলা হলো সকালবেলা উঠে প্রথম দিন 40 ml ঘি খান, তারপরের দিন ডোজটা বেড়ে 60 ml হলো, তারপরের দিন 90 ml হলো। এরকম একটা প্রোগ্রেসিভ ডোজে যখন আপনি ঘি পান করতে থাকবেন, আপনার ঢেকুর উঠছে যতবার তাতে ঘিয়ের গন্ধ, আপনি বাথরুমে যাচ্ছেন, আপনি স্টুল পাস করছেন, সেখানেও মনে হচ্ছে যেন স্টুলটার মধ্যে ঘি মিশে রয়েছে। এটা তো একটা অস্বস্তিকর, মানে ডেফিনিটলি থেরাপিটা লাভজনক কিন্তু কষ্টকর। পঞ্চকর্ম সম্পর্কে আমাদের একটা ধারণা আছে না, এই ইন্টারনেটের যুগে আমাদের একটা ধারণা আছে যে পঞ্চকর্ম একটা বেশ একটা লুকিং গুড, একটা ফিলিং গুড ব্যাপার। মানে আপনি যে কোনো একটা মানে ওয়েবসাইটে খুলে পঞ্চকর্ম লিখে সার্চ করুন, দেখবেন যে ছবিগুলো আসবে। খুব সুন্দর একজন একটা বিছানা, একজন শুয়ে আছেন, আকাশ থেকে তেল পড়ছে তার গায়ে, মালিশ হয়ে হ্যাঁ, যাচ্ছে, কিছু পাথর কর্পূর দেওয়া। জ্বলছে, পাথর, একটা সুন্দর ধুনোর গন্ধ উঠছে, হুম। একটা সুন্দর প্রদীপ জ্বলছে। পঞ্চকর্ম বেসিক্যালি এটা নয়, এটা স্পা। বা আপনি বলতে পারেন যে পঞ্চকর্ম করবার পরে একটা মানুষের যেটুকু রিল্যাক্সেশন বা পঞ্চকর্মের সহায়ক যেটুকু রিল্যাক্সেশন, তার মধ্যে এইটুকু আসে। এটা কিন্তু মেন পঞ্চকর্মের অঙ্গই নয়। আচ্ছা। সেই কারণে একটা মানুষের যখন বিরেচন হবে, সেই শারীরিক ধকলটা তার নেওয়ার ক্যাপাসিটি রয়েছে কিনা, তিনি তার বডি সেটাকে পারমিট করবেন কিনা, তার ডেলি রুটিন সেটায় অভ্যস্ত হতে পারবেন কিনা তিনি এইভাবে, সেগুলো আমরা আগেই দেখে জাজ করে নিই যে এনাকে বিরেচনটা দেওয়া যাবে কি যাবে না। তবে আপনার যেটা প্রশ্ন, মানে একদম টেকনিক্যালি যদি আপনি জিজ্ঞেস করেন যে একজন মানুষের সিরোসিস অফ লিভার হয়েছে, তার পেটে জল জমে গেছে, যেটাকে আমরা চলতি ভাষায় বলি অ্যাসাইটিস, হুম। মানে চলতি ভাষায় বলি পেটে জল জমে যাওয়া, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হচ্ছে অ্যাসাইটিস। আচ্ছা। আমাদের আয়ুর্বেদের পরিভাষায় একে বলা হয় যকৃতদর। পেট এরকম ফুলে আছে, পেটের শিরা উপশিরাগুলো দেখা যাচ্ছে, পেটের চামড়াটা একদম টান টান হয়ে আছে তারা তো ডেফিনেটলি বোধহয় খুব কষ্ট, সবসময় একটা কষ্ট সবসময়। এবং তারা হচ্ছে। মানে শুয়ে থাকলে তাদের ব্রিদিং ডিফিকাল্টি হয়, আধশোয়া হয়ে বসে থাকতে হয়, ব্যাক রেস্ট করে পিঠটাকে তুলে বসে থাকতে হয়, তাহলে একটু একটু হয়তো ডিসকমফোর্টটা কম হয়। এই ধরনের রোগীর মানে অ্যাসাইটিসের অন্যতম চিকিৎসা হচ্ছে বিরেচন। কিন্তু সে কি নিতে পারবে প্রথম 7 দিন ওই তার খিদে বাড়ানোর ওষুধ খাওয়া, তারপরে 7 দিন ঘি খাওয়া? সে সবসময় নিয়ে উঠতে পারে না। সেগুলো বাদ বিচার করে আমাদেরকে বুঝে শুনে আমাদেরকে ট্রিটমেন্টটা দিতে হয়। আরেকটা কথা, বিরেচন যাদের হয় তাদেরকে কি সবসময় হসপিটালাইজডই হতে হবে, নাকি এমন তো অনেক সংস্থা থাকে যেখানে প্রাইভেট, সেখানেও সে করাতে পারে, গিয়ে করিয়ে বাড়ি চলে এলো? যারা অ্যাডমিশন থাকতে চাইছেন না, সেটা কি সম্ভব, নাকি ওটা অ্যাডমিট হয়েই করানো দরকার? এটাও আইডিয়ালি বিরেচন হচ্ছে নির্ভর করছে যিনি করছেন তার সিরিয়াসনেসের উপরে। একটা মজার কথা বলি, মনে পড়ে গেল যে এই বিরেচনের পরে যে সংসর্জন ক্রম যেটা থাকে না, খুব রেস্ট্রিক্টেড ডায়েট থাকে। তো আমার একজন পেশেন্ট ছিলেন, অল্প বয়সী এক ভদ্রমহিলা, মানে তিনি যখন বিরেচনটা করান তখন তার 25-26 বছর বয়স। কিছু স্কিন ম্যানিফেস্টেশন ছিল, স্কিনের কিছু সমস্যা ছিল, সেই জন্য তার বিরেচন হয়েছিল। তো বিরেচন চলাকালীন উনি যখন ঘিটা খেতেন, আমি ওনাকে এক ডোজে খেতে বলতাম, উনি আর এক ডোজে খেতেন। সেটা আমাকে উনি জানিয়েছেন যেদিন ওনার বিরেচন হয়ে যায় তারপরে। ডাক্তারবাবু, আমি অতটা ঘি খেতে পারিনি, আমি একটু কম কম খেয়েছিলাম এবং আমার 2-3 কৌটো ঘি বেঁচে গেছে। আমি বললাম, আপনার তো এটা অপটিমাম হলো না, আপনি আমাকে আগে জানাননি কেন? না ডাক্তারবাবু, খেয়ে ফেলেছে এই সেই। আর রাগারাগি করলাম না, বকাবকি সব জায়গায় চলে না, বললাম না কিছু। এরপরে ওনার যখন সংসর্জন ক্রম চলছে, সেই সময়টাতে উনি আমাকে প্রথম মেসেজ করলেন যে একদিন, সেদিন ওনার খাওয়ার কথা ছিল শুধু ডাল আর ভাতের সিদ্ধ অবস্থাটা, ঠিক আছে, অন্য কিছু না, নাথিং অ্যাড অন, কোনো মশলা নয়, কোনো নুন নয়, কোনো তেল নয়। আচ্ছা। উনি বোধহয় ওটা লাঞ্চে খেয়েওছেন। তারপরে আমাকে বিকেলবেলা মেসেজ করেছেন, কারণ এই সময় আমি আমার নাম্বার ফুল অ্যাক্সেস দিয়ে রাখি, কেননা রোগীর কোনো কমপ্লিকেশন হতে পারে বা কিছু। উনি বাড়িতেই বিরেচনটা করাচ্ছিলেন, বাড়িতে থেকেই। উনি আমাকে মেসেজ করেন যে ডাক্তারবাবু, পায়েস খাওয়া যাবে? আপনাকে আমি সামান্য মানে সবজি খেতে পর্যন্ত বারণ করেছি, আপনি পায়েস খাবেন?
তারপরের দিন উনি আর আমাকে জিজ্ঞেস করলেন না, বললেন একটা আমার বার্থডে পার্টি ছিল তো আমি কিছু খাবো না, ওনারা জোর করলেন বলে আমি 1 পিস কেক আর 2 পিস রসগোল্লা খেয়ে এসেছি। আমি বললাম ভালো করেছেন, তাহলে আর মাংসটা ছেড়ে এলেন কেন? এই ধরনের যে সমস্যাগুলো তৈরি হয়, বা কারোর হয়তো সকালবেলা 60 ml ঘি খাওয়ার কথা দ্বিতীয় দিন, তাকে আমরা বললাম আপনি বাড়িতেই খেয়ে নেবেন, এইটুকুর জন্য ভর্তি হয়ে থাকার দরকার নেই, বাড়িতে থাকুন, মেন বিরেচনের দিন হসপিটালাইজড হবেন বা সেন্টারে এসে করাবেন। উনি কী করলেন, 60 ml ঘি খেলেন না, 30 ml খেলেন, বাকি চারিদিকে দেখে 30 ml ফেলে দিলেন বা খেলেনই না, নিলেনই না। এইগুলোর অবজারভেশনের জন্য আইডিয়ালি বিরেচন সব সময়, মানে এরকম একজন অতন্দ্র প্রহরী থাকবেন যিনি বিরেচনের রোগীকে, যিনি ওই সিস্টেমের মধ্যে ঢুকেছেন, যার এই প্রসিডিওরটা চলছে ফ্রম দ্য ডে 1 টু লাস্ট ডে অফ সংসর্জনক্রম, মানে যেদিন থেকে উনি খিদে বাড়ানোর ওষুধটা শুরু করলেন সেদিন থেকে যেদিন উনি নর্মাল ডায়েটে যাবেন তার আগের বেলা পর্যন্ত তাকে ফুল অবজারভেশনে রাখবেন। যদি এরকম কেউ দায়িত্ব নিয়ে বাড়িতে রাখতে পারেন তাহলে বাড়িতে থেকেই করা যায়। এটা মোটামুটি কতদিনের প্রক্রিয়া একটা? বললাম যদি পুরোটা ফুল ফেজে হয়, মানে তাকে যদি ফুল ফেজে দীপন মেডিসিন মানে খিদে বাড়ানোর ওষুধ, ফুল ফেজে ঘি, কমপ্লিট বিরেচন এবং ফুল ফেজে সংসর্জনক্রম দেওয়া হয়, আর মাঝের ওই 2 দিন আপনি বাহ্যিক স্নেহনের জন্য যদি ধরেন তাহলে 7, 14, ওখানে 2 দিন 16, 1 দিন বিরেচন 17, তারপরে আপনি আরও ধরুন 6 দিন, 17, 6, 23 দিন, 23 থেকে 24 দিনের একটা প্রক্রিয়া এটা মানে আমি সম্পূর্ণ। আলটিমেট 25 দিন একটা ধরে এগোতেই পারি। এবার ধরুন আরও অনেক রকম পদ্ধতি আছে। নিত্য বিরেচন রয়েছে। নিত্য বিরেচন মানে যিনি এই ধরনের ওষুধগুলো খেতে পারবেন না, এই ধরনের প্রসিডিওরে যেতে পারবেন না, তাদের জন্য আমরা কিছু মেডিসিন দিই, যেটা আমরা একটা লো ডোজে দেওয়া থাকে। রোজ রাত্রিবেলায় উনি মেডিসিনটা খাবেন, পরের দিন সকালবেলা ওনার একটু হয়তো কম্পারেটিভলি লুজ টুল হয়, একটু পেটটা, মানে আমরা একদম চলতি ভাষায় যেটাকে বলি যে পেটে যা জমে আছে পুরোটা বার করে দেওয়ার চেষ্টা করছি, এইভাবে কিছু টক্সিন বের করার প্রসিডিওর হয়। এটা হচ্ছে নিত্য বিরেচন। কিছু মানুষ এসছেন, তার একটা সমস্যা আছে, লিভারের সমস্যা, তিনি তাড়াতাড়ি রিকভারি করতে হবে, তিনি বললেন যে ডাক্তারবাবু আমি একটু তাড়াতাড়ি ট্রিটমেন্ট চাইছি, তাকে আমরা সদ্য বিরেচন দিয়ে থাকি, মানে একদিনই সকালবেলায় আমরা একটা মেডিসিনাল প্রিপারেশন তাকে খাওয়াবো, তার আগের এই ঘি খাওয়ার এই প্রসিডিওরগুলো থাকবে না, সেদিনই খাওয়াবো, সেদিনই তার অনেকবার স্টুল পাস হবে এবং সেদিনের সন্ধ্যাবেলা থেকেই তার মেডিসিন স্টার্ট হবে। এগুলো করা যায়। এগুলো রোগের ওয়েদারের সামগ্রিক অবস্থার উপরে বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি কোনটা করব। তবে অবশ্যই এক কথায় যেটা প্রশ্ন ছিল যে পঞ্চকর্ম কি লিভারের রোগ সারাতে সহায়ক? 100% সহায়ক। আচ্ছা, শুধু স্থানকাল পাত্র অনুযায়ী সিচুয়েশনগুলো চেঞ্জ করে নিতে হবে, সেটা ডাক্তারবাবুরা তাদের মানে বিবেচনা দিয়েই করতে পারবে। স্যার যদি কেউ যোগাসন, প্রাণায়াম এইগুলোর মাধ্যমে কিছু করতে চায়, বিরেচন করতে হয়তো ভয় পাচ্ছে, সবাই তো সবটুকু বুঝতে পারে না, না? সেক্ষেত্রে যদি কেউ বলে আমি ডাক্তারবাবু আমাকে কোনো যোগাসন দিন বা আমাকে কোনো প্রাণায়াম দিন যেটাই আমার একটু উপকার হয়, তো সেই রকম কোনো ওয়ে আউট কি আছে লিভারের ডিসিজ থেকে বেরোনোর? হ্যাঁ, দেখুন যোগাসন বলতে আমাদের লিভারের অবস্থানটা দেখুন, আমরা একদম অ্যাবডোমিনাল, একটা মিড অ্যাবডোমিনাল রিজিয়নে আমাদের লিভারটার অবস্থান। তো আমরা যে ব্যায়াম এবং যে প্রাণায়ামগুলো এই অ্যাবডোমিনাল মাসেলের উপরে অ্যাক্টিভিটি করে করতে হয়, প্রত্যেকটাই কিন্তু লিভারকে সারানোর জন্য সহায়ক। আচ্ছা, ধরুন প্রাণায়ামের মধ্যে অনুলোম বিলোম, কপালভাতি, ভস্ত্রিকা প্রাণায়াম, উদ্গীত, ভ্রামরী ইত্যাদি যাবতীয় ধরনের প্রাণায়ামগুলো, মানে আমি যেগুলোর নাম বললাম, যাবতীয় বলাটা ভুল, যেগুলোর নাম বললাম, এই সবকটা প্রাণায়াম যদি একজন মানুষ সকালবেলা সন্ধ্যাবেলা কম্পারেটিভলি খালি পেট বা খুব হালকা কিছু স্ন্যাক্স নেওয়ার পরে যদি এটা করে থাকেন তাহলে এটা খুব ভালো ফলপ্রদ। আর ব্যায়ামের কথা যদি বলেন, ব্যায়ামের মধ্যে শশকাসন, মণ্ডুকাসন, অর্ধ মৎস্যেন্দ্রাসন, মৎস্যেন্দ্রাসন, বজ্রাসন, উত্থিত পদ্মাসন, সুপ্ত পদ্মাসন ইত্যাদি ব্যায়ামগুলোতে কিন্তু খুব ভালো লাভ পাওয়া যেতে পারে। আরও অনেক জটিল ব্যায়ামের নাম আছে, সেগুলো সবার পক্ষে করা সম্ভব নয়। মিনিমাম অন্তত আমি বলি যে একদম প্রাথমিক অবস্থায় যারা শুরু করতে চাইছেন, ধরুন জেনেছেন আমার ফ্যাটি লিভার, ওষুধ খাচ্ছি বা খাচ্ছি না, ডায়েট রেস্ট্রিকশানে রয়েছি, খুব ভয় পাচ্ছি, বিরেচনের মতন জটিল প্রসিডিওরে এখনই যেতে চাইছি না, আমাকে 2-3টে ব্যায়াম বলুন, 2-3টে প্রাণায়াম বলুন, এরকম একটা প্রশ্ন যদি কেউ রাখেন, তাদের উদ্দেশ্যে বলবো যে অনুলোম বিলোম, কপালভাতি, ভস্ত্রিকা, ভ্রামরী, উদ্গীত, এই 5টা প্রাণায়াম করা, ব্যায়ামের মধ্যে শশকাসন, মণ্ডুকাসন, এই 2টো খালি পেটে, এবং খাওয়ার পরে বজ্রাসন। এই 3টে ব্যায়াম বা আসন এবং এই 5টা প্রাণায়াম, এইগুলো যদি অভ্যাস করেন তাহলে সেটা লাভজনক। তবে এক্ষেত্রে একটা ব্যাপার বলি, ব্যায়াম বা প্রাণায়াম
বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যেটা হাঁটার কথা, সাঁতার হুম, কাটার হুম। কথা যেটা বলেছিলাম, এখানে একটা নিয়মানুবর্তিতার প্রচণ্ড গুরুত্ব রয়েছে। আপনি ধরুন আজকে শুরু করলেন, আপনি মাত্র 25 মিনিট বা 20 মিনিট বা 15 মিনিট সময় দেবেন, কিন্তু সেটা আপনি দৈনিক প্রত্যহ, আপনার কোনো মিস নেই। আচ্ছা। আপনি 1 মাসের মধ্যে কিন্তু খুব ভালো ফল দেখতে পাবেন। আবার ধরুন আপনি আজকে 1 ঘন্টা ব্যায়াম করে ফেললেন, কালকে পরশুদিন আর কিছু করলেন না, তারপরের দিন 15 মিনিট করলেন, তারপরে 3 দিন বাদে আপনি আবার একদিন 2 ঘন্টা কসরত করে ফেললেন। এই জিনিসের কিন্তু উপকারিতা নেই কোনো। আপনি এমন একটা শিডিউলে বাঁধুন নিজেকে, এমন একটা শিডিউলে নিজেকে অভ্যস্ত করুন যেটা আপনি প্রত্যেকদিন করতে পারবেন। এক আধ দিন আপনার কোনো কারণে কোনো কাজ পড়ে গেল, ব্যক্তিগত কাজ, ব্যায়াম বা এক্সারসাইজ আপনার মিস হয়ে গেল সেটা, কিন্তু এটা একটা অনুশীলনের ব্যাপার। একদিন করলাম আমি, একদিন 1 ঘন্টা ব্যায়াম করলাম, ওইভাবে ক্যালোরি ক্ষয় করা যায়, ওইভাবে শরীর ঠিক করা যায় না। আচ্ছা। আমি একদিন প্রচণ্ড ব্যায়াম করে দিলাম, ঘাম ঝরে গেল, ঘামের সঙ্গে লিভারের টক্সিন বেরিয়ে গেল, এরকম কিছু হয় না। এটা একটা অভ্যাসের ব্যাপার। এটা আপনাকে ধৈর্য ধরে নিয়মানুবর্তিতার সাথে করতে আচ্ছা, হবে। এই যে ব্যায়াম প্রাণায়ামগুলো আপনি বললেন, এটা যদি কোনো মহিলার ক্ষেত্রে হয়, ফিমেলের হুম। ক্ষেত্রে, তো তাদের তো একটা মান্থে একটা পিরিয়ডিক্যাল ব্যাপার হুম। থাকে। তো সেই সময় তো ওই 5টা দিন তারা কি এটা বন্ধ রাখবে না এটা করতে পারবে? না, এটাতে কোনো রকম কোনো রেস্ট্রিকশন নেই। মানে আমি সেই ধরনের ব্যায়াম, আমি যে ব্যায়ামগুলোর নাম বলেছি, এগুলো দর্শকদেরও বলবো, আপনারা যখন এগুলো মানে কোথাও থেকে ফলো করবেন, কোনো বই থেকে বা কোনো ট্রাস্টেড সোর্স থেকে ব্যায়ামের পশ্চারগুলো যখন ফলো করবেন, দেখবেন এগুলো কোনোটাই খুব যে একটা মারাত্মক জটিল তা নয়। যে সময় মায়েরা মেনস্ট্রুয়াল পিরিয়ডের মধ্যে দিয়ে, যে ব্লিডিং ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন, হুম, হুম। তাদের যদি সেই সংক্রান্ত সাংঘাতিক কোনো অসুবিধা হয়, অনেক সময় দেখা যায় অল্প বয়সী টিনেজ মেয়েদের প্রচণ্ড পেট ব্যথা, প্রচণ্ড কষ্ট হচ্ছে, হ্যাঁ, সে হয়তো ঠিক করে বসতেই পারছে না সেই 2 দিন, সেটা আলাদা কথা, সেই সময় তিনি অ্যাভয়েড আজকাল করলেন, অনেক ঠিক আছে। অল্প বয়সী মেয়েদের দেখা যায় পিসিওডি থাকে। পিসিওডি আছে। ও একটা কথা আপনি বললেন, খুব ভালো কথা মনে করালেন, যে দেখুন পিসিওডি সারাতে কিন্তু এই, যেহেতু এই এই ব্যায়ামগুলো প্রত্যেকটা অ্যাবডোমিনাল মাসেলের দ্বারা সংঘটিত হয় এবং অ্যাবডোমিনাল মাসেলের স্ট্রাকচারকে সংগঠিত করে, আচ্ছা। তাই আমি এক কথায় বলবো যে লোয়ার অ্যাবডোমিনাল ডিসঅর্ডার, যেমন পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, তারপরে বাল্কি ওভারি, সিস্ট হয়ে যাওয়া ইত্যাদি, এগুলোতেও কিন্তু এই সেম ব্যায়াম এবং প্রাণায়ামগুলো উপকারী। এবারে আচ্ছা। বিশেষ করে ধরুন একজনের সমস্যা হয়েছে বা তার হয়তো সময় আছে, মানে সমস্যা আছে যে ব্লিডিং ফেজের দ্বিতীয় ডেটাতে তার এত কষ্ট হয় সে বসতেই পারে না বেচারি, তো সেক্ষেত্রে 1-2 দিন অমিট করলেন। আদারওয়াইজ ব্লিডিং ফেজে আমি প্রবেশ করছি মানেই আমাকে এখন ব্যায়াম করা যাবে না, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, সেটা করতেই পারেন তিনি। যাক, এটা আমাদের জানা হলো, কারণ না হলে আমরা ভাবতাম, বিশেষ করে আমরা মেয়েরা ভাবতাম যে এই 5টা দিন বোধহয় আমরা কোনো ব্যায়াম, কোনো কিছু প্রাণায়ামের মধ্যে দিয়েই যেতে পারবো না, না, মেবি সেরকম এটা কোনো ব্যাপার হার্মফুল। নেই, এটা রেগুলারাইজ কেউ করতে পারে। আচ্ছা, ডক্টর মাইতি, আমরা পডকাস্টের একদম প্রায় শেষের দিকে চলে এসেছি। তো আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাইবো, যে যারা নিঃশব্দে লিভারের সমস্যায় ভুগছেন, তাদের জন্য আপনি কোনো যদি একটু গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা কিছু থাকে যদি একটু দেন, তাহলে শ্রোতারা উপকার পাবে। প্রথমে আপনি যেটা বললেন যে নিঃশব্দে যারা ভুগছেন, তারা বুঝবেন কি করে যে আমি লিভারের সমস্যায় ভুগছি। তো আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থায় তো স্ক্রিনিংটা খুব একটা প্রচলিত প্রথা নয়। মানে একজন মানুষের কিছুই হয়নি, তিনি ভাবলেন যাই একটু শরীরটা দেখিয়ে আসি, তো এটা খুব একটা আমাদের এখানে এখনো প্রচলিত নয়। হুম। তো সেই অর্থে নিঃশব্দে যারা ভুগছেন তাদের বোধহয় কিছুই করার নেই। কিন্তু যারা ন্যূনতম কিছু আঁচ পাচ্ছেন, হয়তো মনে হচ্ছে যে আমার হজমের সমস্যা হচ্ছে, আমার পেটের গন্ডগোল হচ্ছে, আমার ডাইজেস্টিভ ইস্যু হচ্ছে, আমার খিদে পাচ্ছে না, হঠাৎ হঠাৎ ওজন কমে যাচ্ছে বা ওয়েট গেইন হচ্ছে ইত্যাদি কোনো রকম কোনো যদি সমস্যা হয়, তারা একটা জেনারেলাইজড হেলথ চেক আপে আগে যান। কেননা এরকম কোনো ব্যাপার নেই যে একজন কারোর ফ্যাটি লিভার হচ্ছে মানে তিনি মোটা হয়ে যাবেন। না, হতেই পারে তার ফ্যাটি লিভার হচ্ছে এবং একই সাথে তিনি শারীরিকভাবে তার ওজন কমছে। আচ্ছা। তো খুব স্পেসিফিকভাবে ডাইজেস্টিভ ইস্যু, সাথে মেটাবলিক ডিসঅর্ডার, এইগুলো যদি কেউ ফিল করেন, হ্যাঁ, তাহলে তার অবশ্যই একজন চিকিৎসকের কাছে গিয়ে একবার নিজের স্বাস্থ্য পরীক্ষাটা করানো উচিত। এবারে যারা জেনেছেন যে আমরা মাইল্ড লিভারের সমস্যায় ভুগছি বা একটা সিরিয়াস ইস্যু রয়েছে, লিভারের কোনো ক্ষতি হয়েছে, কোনো সমস্যা চলছে, তাদেরকে বলবো, প্রথম কথা, একটা হাইজিনের গুরুত্ব আপনি কথা বলতে বলতে প্রথমেই উঠে এসেছে। পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খান, আচ্ছা। লঘু সহজপাচ্য দেশি ভ্যারাইটির খাবারগুলো খান। দেশি ভ্যারাইটির মানে যে খাবারগুলো আমরা নিত্যনৈমিত্তিক জীবনে বাড়িতে সচরাচর খেয়ে বানিয়ে থাকি, ভাত, রুটি, মুড়ি, চিড়ে, খই ইত্যাদি ইত্যাদি জাতীয় দেশি খাবারগুলো, এগুলোর উপরে বেশ করে শাকসবজি, ফল, মাছ, মাংস, ডিম, দুধ, নর্মাল সব,
এগুলো খান, পর্যাপ্ত শারীরিক পরিশ্রম করুন, পর্যাপ্ত বিশ্রাম করুন। একটা মানুষের কিন্তু প্রপার স্লিপ হওয়ার ভীষণ প্রয়োজন রয়েছে, 7 থেকে 8 ঘন্টা একটা ঘুমের কথা যেটা আগেও বললাম। তো সেক্ষেত্রে স্যার এখন তো যেটা আমাদের মানে এখন যে হয় সবাই প্রায় ঘুমের সমস্যায় ভুগছে। তো সবাই ঘুমের সমস্যায় ভুগছে না, এটা কিছুটা মানুষের ডেকে আনা সমস্যা। মানে আমি ধরুন খাবার দাবার খেলাম, তারপরে খাওয়ার পরে একটু মাইল্ড চলাফেরা করলাম, এক্সারসাইজ করলাম, মানে হাঁটাচলা করলাম, সেটা ঠিক আছে। তারপরে যখন একটা জেনারেলি আমার ঘুম আসার টেন্ডেন্সি তৈরি হবে, আমি সেই সময়টা টিভি দেখবো, আমি সেই সময়টা মোবাইল ঘাঁটবো, আমি সেই সময়টা রিল স্ক্রোল করবো ঘন্টার পর ঘন্টা, স্বাভাবিকভাবে ঘুমটা নষ্ট হবে। হ্যাঁ, একজন মানুষ যদি খাওয়ার পরে 8 ঘন্টা জেগে থাকেন, অল্প একটু হাঁটাচলা করলেন, 8 ঘন্টা 40 মিনিট পরে জল টল পান করে উনি এবার যদি বিছানায় যান কোনো অ্যাক্সেসরিজ ছাড়া, মানে মোবাইল, স্মার্ট ওয়াচ, ফিটনেস ব্র্যান্ড, যাবতীয় সব কিছুকে বিসর্জন দিয়ে রীতিমতো সুইচ অফ করে যদি বিছানার বাইরে রেখে, প্রয়োজন হলে বেডরুমের বাইরে রেখে যদি উনি বিশ্রাম নিতে যান, ঘুমানোর চেষ্টা করেন, আমি নিশ্চিত যে তার ঘুম আসবে। এবারে অনেকে শিডিউলটাকে নষ্ট করে ফেলেছেন। রোজ রাত্রিবেলা আমি 3:30-র সময় ঘুমাতে যাই, আমি পরের দিন 9টার সময় উঠি, 9টার সময় উঠে 2টো বিস্কিট আর 1 কাপ কফি খেয়ে আমি অফিসে চলে গেলাম, কোনো ব্রেকফাস্ট করলাম না সেইভাবে। তারপরে 3:30-র সময় অফিস ক্যান্টিনে গিয়ে লাঞ্চটা করছি হয়তো বিরিয়ানি, আবার আমি বাড়িতে ফিরলাম 11টার সময়, বাড়িতে ফিরে স্নান টান করে টিভিই দেখে যাচ্ছি, আবার ডিনারটা করলাম 12:30টার সময়, তারপরে আমি আবার রাত্রি 3টের সময় ঘুমাতে গেলাম। তাহলে সেই লাইফস্টাইলে যে একবার অভ্যস্ত হয়ে গেছে, সে যদি চান যে কালকে আমি 11টার সময় ঘুমিয়ে পড়বো, তার কিন্তু সচরাচর ঘুম আসতে চাইবে না, কারণ ওই সময়টা ওনার ঘুমের অভ্যাস নেই। চেষ্টাটা তো করতে চেষ্টাটা করে যেতে হবে। শুরু করছি। রুটিনে যাওয়া তো আর একদিনের জিনিস নয়, রুটিনে যাওয়ার প্রসিডিওরটা শুরু করতে হবে। হ্যাঁ, যিনি 2টোয় ঘুমাতেন তিনি ঠিক সময় শুয়ে পড়লে দেখবেন 1:30টার সময় ঘুম আসছে, কিছুদিন চলার পরে 1টার সময় ঘুম আসবে, আস্তে আস্তে ঠিক তার 10টা, 10:30, 11টার সময় ঘুম আসবে। আর ঘুম আসাটাকে তো আমরা জোর করে আনতে পারি না, এই জন্য একটা ছোট্ট উপায় আছে, ছোট্ট কিন্তু এফেক্টিভ উপায়। জোর করে ঘুম আনানো যায় না, কিন্তু জোর করে ঘুম ভাঙানো যায়। আমি যদি সকালের উঠে পড়াটায় একটু জোর দিই, যে আমি 6টাতেই উঠবো, তাহলে তো আমার ঘুমটা পর্যাপ্ত হলো না, শরীর ক্লান্ত থাকবে, এবং দুপুরবেলা কোনো ন্যাপ নেবো না, দুপুরবেলা ঘুমাতে যাবো না, তাহলে জেনারেলি তার পরের দিন সঠিক সময় ঘুম পেতে বাধ্য। আচ্ছা, আমি রাত্রিবেলা 3টের সময় ঘুমালাম, আমি পরের দিন কিন্তু সকালবেলা জোর করেই 6টার সময় উঠে গেলাম, সেদিন একটু শরীরটা খারাপ লাগবে, একটু উইক লাগবে, কিন্তু ঘুমের অভাবটা পূরণের জন্য পরের দিন শরীর চাইবে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে। ঘুম এইভাবে কিন্তু অনেকটা ঘুমকে শিডিউল করা যায়, তো এটা মানুষদেরকে করতে হবে। সাথে যেই ডাক্তারবাবুকেই দেখান না কেন, যার পরামর্শই নিন না কেন, পরামর্শটা সঠিকভাবে মেনে চলুন। আচ্ছা, অনেকেই আছেন যে ডাক্তারবাবু হয়তো লিখে দিয়েছেন ওষুধ খাওয়ার কথা, সেরকমভাবে খাচ্ছেন না, যে খাবারগুলো বারণ সেগুলো জোরজার করে খাচ্ছেন, লোভে পড়ে খাচ্ছেন, হ্যাঁ, এবং তার সপক্ষে একটা তার সপক্ষে একটা যুক্তি খাড়া নিচ্ছেন। করে দেন, ডাক্তারবাবু আমার এত ওষুধ খাওয়ার সময় হয় না। কি করেন না, প্রচুর কাজ থাকে বাড়ির, এসে আমার ওষুধ খাওয়ার সময় হয় না, ডাক্তারবাবু আমার হাঁটার সময় হয় না। এগুলো দেখুন এক্সকিউজকে ওভারকাম করতে হবে। আপনার শরীর, আমার কি, আমি একটা প্রেসক্রিপশন করব, বাড়ি চলে যাব। আপনার শরীর, আপনাকে যদি বাঁচাতে হয়, আপনাকে যদি সিরিয়াস হতে হয়, নিজেকে রক্ষা করতে হয়, তাহলে নিজেকে সচেতন হতে হবে। ডাক্তারবাবু যতই ভালো ওষুধ দিন না কেন, যতই ভালো ডায়েট আপনার জন্য লিখে দিন না কেন, আপনি যদি ফলো না করেন, আপনি যদি আপনার লাইফ সাইকেলটাকে যদি না ঠিক করেন, তাহলে কোনো ওষুধেই কোনো রোগ সারার কথা না, বরং আরও কমপ্লিকেটেড হতে থাকবে দিন দিন। অশেষ ধন্যবাদ আপনাকে ডক্টর মাইতি, আপনার অমূল্য সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং আমাদের এই পডকাস্টে আসার জন্য। আশা করি আমাদের শ্রোতা যারা শুনলেন সবাই যে ভ্রান্ত ধারণাগুলো ছিল সেগুলোও তাদের গেল, এবং অনেকটা স্বাস্থ্য সচেতন হবে আপনার এই কথাগুলো শুনে। তারা বুঝতে পারবে যে উপসর্গগুলো কি, কখন ডাক্তার দেখানো উচিত। তো আমি সকলকে অনুরোধ করবো এগুলো দেখার জন্য, শোনার জন্য, এবং আপনাকেও অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ। আমাদের তরফ থেকে। আপনাদের উদ্যোগে আয়োজিত এই হেলথ টকে উপস্থিত থাকতে পেরেও ভালো লাগলো, এবং সর্বোপরি এই যে আমরা যে বার্তা বিনিময়গুলো করলাম, সেগুলো মিডিয়ার মাধ্যমে যখন সাধারণ দর্শক বন্ধুদের কাছে গিয়ে পৌঁছাবে, তখন তারা যদি এটাকে ঠিকঠাকভাবে গ্রহণ করেন, তারা যদি ভাবেন যে হ্যাঁ, আমরা এবার একটু পরিবর্তন আনার চেষ্টা করব, যারা ভুগছি বা যারা ভুগে যেতে পারি বেনিয়মী জীবনের জন্য, তারা যদি একটু সচেতন হন, সেইখানে গিয়ে কিন্তু এই প্রোগ্রামের সার্থকতা। অবশ্যই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। আচ্ছা, শ্রোতা বন্ধুদের কাছে আমার এটা বার্তা রইল যে ডক্টর যেভাবে বললেন, আপনারা একটু স্বাস্থ্য সচেতন হন, একটু শারীরিক এবং মানসিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন। তাহলে বোধহয় আমরা সবাই সুস্থ থাকতে পারবো, ভালো থাকতে পারবো। নিয়মানুবর্তিতা পালন করলে
আমাদের এই যে নানা রকম সমস্যা, হরমোনাল ডিসঅর্ডার বা আমাদের ঘুমের সমস্যা, উদ্বেগ এই ব্যাপারগুলো থেকে হয়তো আমরা বেরিয়ে আসতে পারবো। এই যে আপনি আমাদেরকে এত সুন্দর পরামর্শ দিলেন, হতেই পারে যে আমাদের দর্শক বন্ধুদের মধ্যে কেউ এই সমস্যায় ভুগছে, তো তারা বুঝতে পারলো এখন আপনার কথাটা শুনে। তো তারা যদি কেউ আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়, আপনাকে দেখাতে, আপনার ট্রিটমেন্ট নিতে চায়, সেক্ষেত্রে তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারে? হ্যাঁ, অবশ্যই যারা দীর্ঘদিন থেকে এই সমস্যায় ভুগছেন তারা চাইলে অবশ্যই আমার সাথে ক্লিনিকে এসে যোগাযোগ করতে পারেন, এবং তার জন্য আমি এই পডকাস্টের যারা টেকনিক্যাল টিম মেম্বার রয়েছেন তাদেরকে অনুরোধ করব, নিচে স্ক্রোলিংয়ের ওই জায়গাটায় যদি আমার যোগাযোগের কোনো নাম্বার বা লিঙ্ক ইত্যাদি দিয়ে দেন, তাহলে সেগুলো দর্শক বন্ধুদের জন্য সহায়ক হবে। তারা সেখান থেকে যোগাযোগ করে নিয়ে অবশ্যই প্রিফিক্সড অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে খুব পারে। ভালো, তাহলে আমরা সেটা ব্যবস্থা অবশ্যই করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আমাদের পডকাস্টে আসার জন্য। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা সবাই শুনলেন আমাদের পডকাস্টে ডক্টর শুভম মাইতি, যিনি আয়ুর্বেদ বিশেষজ্ঞ, তিনি কি বললেন। যদি আপনারা কেউ কোনো এরকম উপসর্গে ভুগছেন অথচ ডাক্তার দেখানো, আপনাদের চিকিৎসকের সঙ্গে কোনো রকম পরামর্শ করা হয়নি, সেক্ষেত্রে নিচে স্ক্রলিংয়ে আমাদের ডক্টরের নাম্বারটা দেওয়া থাকবেন। ডক্টরের নাম্বারটা আপনারা দেখে যোগাযোগ করতে পারেন ওনার সাথে। আর আসুন আমরা সবাই মিলে একটু ভাবি যে একটু নিয়ম মেনে একটু প্রাকৃতিকভাবে নিজেদের জীবনটাকে ঠিক রাখতে, যাতে সবাই আমরা একটু সুস্থভাবে বাঁচতে পারি। তো পডকাস্টটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা কাইন্ডলি একটু শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সাথে, এবং আমাদেরকে ফলো করবেন, আমাদের সঙ্গে থাকবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের পডকাস্ট এখানেই শেষ করছি। এরপরে হয়তো আমাদের আবার দেখা হবে অন্য কোনো পডকাস্টে, অন্য কোনো স্বাস্থ্য বিষয়ক সচেতনতা নিয়ে আমরা কথা বলবো ডাক্তারবাবুর সাথে। আজকের জন্য এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।